ঈশান চৌধুরী চৌধুরী পরিবারের ছোট ছেলে। যেমন রাগ তেমন তেরা, যা বলবে তাই করবেই, কারো বারণ শুনবে না। তার বড় ভাই তিশান চৌধুরী, বাবা আজান চৌধুরী, মা আয়েশা বেগম আর ছোট বোন বৃষ্টি চৌধুরী। চৌধুরী পরিবারের আরো দুজন সদস্য হচ্ছে শিশির আর জায়ান। শিশির হচ্ছে ঈশানের বড় ভাইয়ের বউ, আর জায়ান তার একমাত্র ভাতিজা। জায়ানের বয়স 6 বছর চলছে। এই বয়সেই এই ছেলে যা পাকা, স্বভাবে পুরো চাচ্চুর জেরক্স কপি। আয়েশা বেগম মুখ দিয়ে ছেলেকে এটা সেটা বলতে বলতে সোফায় গায়ে লিয়ে বসেন। সাথে সাথে ওনার বড় ছেলের বউ শিশির ওনার সামনে 1 কাপ চা ধরে। মুস্কি হাসেন আয়েশা বেগম। মেয়েটা কখন কি লাগবে সবই যেন বুঝে। আয়েশা বেগম পুত্রবধূর হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে বলেন, আমার দাদু ভাই কোথায়? জায়ান ওর ঘরে আছে মা, টিভি দেখছে। দেখলে তুমি বৌমা, এই ছেলের কাণ্ড। এমন ঝুম বৃষ্টির মধ্যেও বের হয়ে গেছে। বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাঘুরি এসব ছাড়া কিছু বোঝে না ছেলেটা। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন মা? আর ঈশানকে নিয়ে এত টেনশনই বা কেন করেন? ও কি এখনো ছোট আছে? এখনই তো সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার। যখন বিয়ে করবে, দায়িত্ব কাঁধে পড়বে, তখন দেখবেন আর এমন করবে না। কেন? তোমার ভাই ও তো ওর সমবয়সী, খুব ভালো বন্ধুও দুজন। সে কি কি এভাবে চলাফেরা করে? মাস্টার্স তো তারও শেষ। সে এখন ভার্সিটির টিচারও হয়ে গেছে। আর এই ছেলেকে দেখো, বন্ধুকে দেখতে তো কিছু শিখতে পারে নাকি? শিশির কোনো কথা বলে না। সে জানে তার শাশুড়ি এখন তার সাথে নালিশের ঝুড়ি খুলে বসবে, আর সেও শাশুড়ির সমস্ত নালিশ মুস্কি হেসে শুনবে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। ঈশান ড্রাইভ করছে আপন মনে। গাড়িতে হালকা সাউন্ডে তার প্রিয় স্রোতসিনী গানটা বাজছে। গানের সাথে সাথে সেও ঠোঁট মিলাচ্ছে। ঈশানের গানের গলা খুব সুন্দর। ভার্সিটিতে পড়াকালীন কত শত গান গেয়েছে তার কোনো হিসাব নেই। বন্ধুদের সাথে আড্ডায় এখনো গান গায় সে, কিন্তু সেটা নিজের মুডের উপর ডিপেন্ড করে। যখন মুড ভালো থাকে তখন কেউ একবার বললেই গান গায়, আর যখন মুড না থাকে তখন হাজার করে জোর করেও তাকে কেউ গান গাওয়াতে পারে না। আজ ঈশানের মুড খুব ভালো, তাই তো বন্ধুদের এক ফোন কলে আরামের বিছানা ছেড়ে নিজের গিটার নিয়ে বেরিয়ে পড়েছে। এমন একটা ওয়েদারে চায়ের আড্ডা আর গান না হলে যেন চলছে না। সারাদিনের বৃষ্টির জন্য পিচঢালা রাস্তার আশেপাশের গাছপালা সব ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। পুরো পরিবেশ জুড়ে শীতল শীতল ভাব। রাস্তায় তেমন গাড়ি নেই বললেই চলে। খানিক বাদে বাদে 2-1টা প্রাইভেট কার ছুটে যাচ্ছে নিজের গন্তব্যে। বান্ধবী শিলার বার্থডে পার্টি থেকে বাড়ি ফিরছিল নদী। বৃষ্টির জন্য একটা রিক্সাও খুঁজে পাচ্ছে না সে। প্রায় 30 মিনিট ধরে সে রিক্সার অপেক্ষায়। শিলার বাড়ি থেকে বের হওয়ার সময় টাইম দেখেছিল 8:45। এখন নিশ্চয়ই 9টার উপরে বাজে। ফোনটাও বন্ধ হয়ে গেছে যে বাবাকে একটা কল দিয়ে নিয়ে যেতে বলবে। আজকে বাড়ি ফিরলে নির্ঘাত তার সৎমা তাকে ঘরে ঢুকতে দেবে না। মায়ের প্রিয় নীল রং শাড়িটাও অনেকটা ভিজে গেছে। আস্তে আস্তে নদীর ভয় হতে লাগলো। এই পুরো ফাঁকা রাস্তায় সে একা একটা মেয়ে, তার উপর কোনো রিক্সাও খুঁজে পাচ্ছে না। দিনকাল ভালো না, কখন কি বিপদ হয় বলা যায় না। শিলার উপর আজ খুব বিরক্ত সে। এই মেয়েটির জন্যই তাকে আজ সৎ মায়ের চোখ ফাঁকি দিয়ে আসতে হলো। কে জানতো আসলে এমন ফেসাদে পড়ে যাবে। নদীর শাড়ির কুচিটা ধরে কয়েক পা সামনে এগিয়ে হাঁটতে থাকে। হাঁটা ছাড়া কোনো উপায় নেই, যে করে হোক বাড়িতে পৌঁছাতে হবে। সামনে থেকে কোনো রিক্সা পেলে না হয় উঠে নিবে। নিস্তব্ধ রাত, শুধু গুড়ি গুড়ি বৃষ্টির শব্দ আর শাসা করে চলে যাওয়া কয়েকটা গাড়ির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। নদীর ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা ধরে যত দ্রুত পারছে হাঁটছে, কিন্তু হেঁটে আসার ডিসিশনটা নিয়ে সে হয়তো বড় ভুল করে ফেলেছে। রাস্তার পাশের টঙের দোকানটায় নদী স্পষ্ট দেখতে পাচ্ছে কয়েকটা ছেলেপুলে মিলে সিগারেট খাচ্ছে আর হাসাহাসি করছে। ছেলেগুলোর বেশভূষা মোটেও ঠিক লাগছে না তার কাছে। সে ভয় পেয়ে এবার আরো দ্রুত হাঁটতে লাগলো। মনে মনে নিজেকে কয়েকটা গালিও দিয়েছে কেন এই দিনে বাড়ি থেকে বের হতে গেল, কিন্তু রক্ষে হলো না। সবগুলো ছেলে এসে নদীর সামনে দাঁড়ালো। নদী ভয়ে ভয়ে তাকিয়ে দেখে প্রায় 4 থেকে 5 জন ছেলে। তাদের মধ্যে একজন ছেলে বলেই ফেললো, এ তো মেঘ না চাইতেই জল দেখছি রে। অন্যজন বলে, কি পাখি, রাতের বেলায় একা একা কোথায় যাচ্ছ? আমাদের দেখে হাঁটার স্পিড বেড়ে গেছে দেখছি। নদী কাঁপা স্বরে কিন্তু সাহস নিয়ে বলে, আমার পথ ছাড়ুন। ছেলেগুলো ছাড়ে না, বরং জোরে জোরে হাসতে থাকে। কয়েকজন ছেলে তো বারবার নদীর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাচ্ছে। নদী বুঝে গেছে সে এতগুলো ছেলের সাথে একা কোনোভাবেই পেরে উঠবে না, তাই সামনের ছেলেটাকে ধাক্কা দিয়ে কোনো মতে দৌড়। ছেলেগুলোও নদীর পেছনে দৌড়াচ্ছে।
কিন্তু নদী বেশি দূর যেতে পারেনি, শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার হাতের কোনোই আর কপালের এক অংশ ছিলে রক্ত বেরিয়ে গেছে। পায়েও বেশ চোট পেয়েছে, উপলব্ধি করতে পারছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত উঠে দাঁড়ায়। নিজের সম্মান হারানোর যন্ত্রণা থেকে এ ব্যথা যেন একেবারেই তুচ্ছ। সে ব্যাগ থেকে হন্তদন্ত হয়ে ছোট ছুরিটা বের করে। কয়েক সেকেন্ডের মাঝে ছেলেগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। বিশ্রীভাবে হাসছে সবাই। একজন ছেলে নদীর দিকে এগিয়ে এসে তার শাড়ির আঁচলে হাত দিতে যাবে, তখনই নদী হাতে থাকা ছুরিটা দিয়ে ছেলেটির হাতে আঁচল কাটে। সাথে সাথে ছেলেটি নিজের হাত ধরে চিৎকার করে ওঠে। অন্য একজন ছেলে আসলে নদী তার হাতের তালুতেও আঁচড় কেটে দেয়। বাকি ছেলেগুলো ক্ষিপ্ত হয়ে নদীর দিকে এগোলে নদী ছেলেগুলোর দিকে ছুরি তাক করে, ঝাঁঝালো গলায় বলে, আর একজন আমার দিকে এগিয়ে আসলে তার হাত কেটে ফেলবো। হাতে ছুরি থাকায় ছেলেগুলো নদীর দিকে এগোতে কিছুটা ভয় পাচ্ছে। সেই সুযোগে নদীর শাড়ির কুচি ধরে আবার ছোট লাগায়। দূর থেকে একটা কালো রঙের প্রাইভেট কার দেখতে পাচ্ছে সে। নদী আর কোনো উপায় না পেয়ে হাত বাড়িয়ে সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করে। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকায়। শয়তানগুলো বেশি দূরে নেই, যে কোনো সময় ধরে ফেলবে। আচমকা ঈশান গাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ব্রেক কষে। এভাবে কেউ গাড়ির সামনে আসে? সে সময় মতো ব্রেক না করলে কি হতো? রাগে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে আসে ঈশান। কড়া গলায় কিছু বলতে যাবে, কিন্তু মেয়েটির মায়াবী মুখশ্রী দেখে থমকে যায়। বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে কিছুক্ষণ। গাড়ির সামনের লাইটের জন্য স্পষ্ট মেয়েটার চেহারা দেখতে পাচ্ছে ঈশান। অল্প বয়সী মেয়ে, গায়ের রং ধবধবে সাদা না হলেও মোটামুটি বলা চলে, কিন্তু চেহারাটা মায়াবী। সব থেকে বেশি মায়া যেন মেয়েটার টানা টানা চোখ দুটোতে। যে কেউ একবার তাকালে মুগ্ধ হতে বাধ্য। কপালের কোনায় রক্ত জমার বেঁধে আছে মেয়েটার। বৃষ্টির ছোট ছোট পানির কণাগুলো পুরো চোখে মুখে লেপটে। মাথার চুলগুলো বেশ লম্বা, একদম হাঁটু পর্যন্ত। পরনের শাড়িটাও ভিজে চুপচুপে হয়ে গায়ের সাথে লেপটে আছে, যার দরুন শরীরের গড়ন পুরোপুরি বোঝা যাচ্ছে। সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ঈশান। প্রথম দেখায় একটা মেয়েকে এতটা নিখুঁতভাবে দেখছে, সে ভাবতেই অবাক হলো। নদী কাতর কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে আমাকে বাঁচান প্লিজ। ওরা আর কিছু বলার আগেই ছেলেগুলো সেখানে উপস্থিত হয়। নদী ভয় পেয়ে দ্রুত ঈশানের পিছনে গিয়ে তার শার্ট খামচে ধরে। মুহূর্তেই বিষয়টা মাথায় খেলে যায় ঈশানের। ছেলেগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে তারা উল্টো ঘুরে দৌড় দেয়। ঈশান চৌধুরীকে কেক না চেনে। বিশিষ্ট ব্যবসায়ী আজান চৌধুরীর ছোট ছেলে আর তিশান চৌধুরীর একমাত্র ছোট ভাই। তাছাড়া ও এলাকায় অনেক ছেলে পোলেরা ঈশানকে ভয় পায়। এই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে তো ঈশান চৌধুরীর হাতে বেধড়ক মার খেয়েছে, শুধুমাত্র তার বোনকে টিচ করেছিল বলে। প্রায় এক সপ্তাহ হসপিটালে পড়েছিল। সেই ভয়েই ছেলেগুলো পালিয়েছে। ছেলেগুলো ঈশানকে দেখে পালিয়ে গেলে ঈশান নদীর দিকে ঘুরে। নদী অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার ফলে এখন থরথর করে কাঁপছে। ঈশা যেন ভিজে গেছে মুহূর্তের মধ্যে। সে চোখ ছোট ছোট করে নদীকে জিজ্ঞেস করে, এই মেয়ে, এই বৃষ্টির রাতে একা একা রাস্তায় কি করছো তুমি? রাস্তাঘাটের পরিস্থিতি কেমন জানো না? নদী মিয়ে যাওয়া কণ্ঠে বলে, আসলে কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। এই বৃষ্টির দিনে কোন রিক্সা মামা তোমার জন্য রিক্সা সাজিয়ে অপেক্ষা করবে শুনি? নদী কিছু বলে না, চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। ঈশান আবার বলে, বাড়ি কোথায় তোমার? চলো আমি পৌঁছে দিচ্ছি। নদী চায় না, আগের জায়গায় মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকে। আসলে সে যেতে সংকোচ বোধ করছে। ঈশান গাড়ির দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল। মেয়েটিকে আসতে না দেখে ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি ওদের মতন নই। তোমাকে সেফলি বাড়ি পৌঁছে দেবো, প্রমিস। নদী পিটপিট চোখে ঈশানের দিকে তাকায়। ফর্সা গড়নে খুবই সুদর্শন দেখতে লোকটি তার দিকেই তাকিয়ে আছে। নদী ইতস্তত বোধ করতে করতে গাড়ির দিকে এগিয়ে যায়। এই লোকটি এখন শেষ ভরসা। বাজে ছেলেগুলো হয়তো আশেপাশেই কোথাও আছে। গাড়ির ফ্রন্ট সিটে বসে নদী তার লম্বা চুলগুলো খোপা করতে ব্যস্ত। হেয়ার ব্র্যান্ডটা বোধহয় তখন দৌড়ের সময় রাস্তায় পড়ে গেছে। ঈশান ড্রাইভ করার ফাঁকে কয়েকবার নদীর দিকে তাকিয়েছে। বার দুয়েক চোখে চোখ ও পড়েছে তাদের। কি আশ্চর্য, মেয়েটির দিকে বারবার কেন চোখ চলে যাচ্ছে তার। নদীর কাছে লোকটার চাহনি ওই লোকগুলোর মতো খারাপ মনে হচ্ছে না, কিন্তু তবুও সে অস্বস্তি বোধ করছে। ঈশান বুঝতে পেরে তার সাথে সহজ হওয়ার জন্য বলল, তোমার নামটা কি জানতে পারি? নদী নিচু স্বরে বলে, নদী। ঈশান বারংবার নিজের ঠোঁটে নামটি আওলায়। নদ নদী মানে স্রোতস্বিনী। আচ্ছা, আমি স্রোতস্বিনী। তোমার বাড়ির রাস্তা কোন দিকে? নামটি শুনে নদী চকিতে ঈশানের দিকে তাকায়। চোখে পানি জমাট বেঁধে গেছে। পাপড়ি ফেললে গাল বেয়ে গড়িয়ে পড়বে। কত বছর পরে এই নামটি ধরে কেউ ডেকেছে তাকে। মা ছাড়া স্রোতস্বিনী নামে আর কেউ ডাকতো না তাকে। মূলত স্রোতস্বিনী তার নাম ছিল, মা রেখেছিল।
কিন্তু সবার কাছে নাকি নামটা কঠিন লাগতো, যার জন্য বাবা স্রোতস্বিনীর পরিবর্তে নদী বলে ডাকতো। মা মারা যাওয়ার পর নামটিও হারিয়ে গেছে। নদী নামেই সে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এত বছর পর আবার কারো মুখ থেকে নামটি শুনে মায়ের কথা মনে পড়ে গেল নদীর। সে কোনো মতে নিজের আবেগ সামলে ঈশানকে বাড়ির রাস্তা দেখিয়ে দিল। ঈশান সেই দিকে ড্রাইভ করতে করতে মুচকি হাসে, সামনের দিকে তাকিয়ে আলতো গলায় গেয়ে ওঠে। পাহাড় চূড়ায় বে আকাশ তো ছুতে দেখিনি, স্রোতস্বিনী হাওয়ায় পাড়ি দাও সমুদ্র। ও আছড়ে পড়ে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো। তৃষ্ণার তো হৃদয়ে শুধুই আমি মরিচিকার মতো, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। নদী অবাক হয়ে লোকটার গানের গলা এত সুন্দর। নদী বাড়িতে পা ফেলার সাথে সাথে তার সৎমা শিউলি বেগম চিল্লিয়ে উঠল। এসেছে নবাবজাদি, বাড়ি এলি কেন? বাইরেই থাকতে। তোর বাপ তো অনুমতি দিয়েই ফেলেছে বাড়ির বাইরে থাকার, তাই তো আমার চোখ ফাঁকি দিয়ে এভাবে সেজেগুজে বেরিয়ে গেছিস। রূপ তো আল্লাহ কম দেয়নি, তা এই রূপ দিয়ে কয়জনকে পটিয়ে এলি আজ? নদী জানতো বাড়িতে এলে তাকে এভাবে কথা শুনতে হবে। সে আর পাত্তা দিল না, এমন কথা সে প্রায় শুনে। নতুন কি? নদী মাথার চুলগুলো খোপা করতে করতে নিজের রুমের দিকে এগোতে লাগলো। মুখটা কেমন তেতো তেতো লাগছে, শরীরটাও গরম, মনে হচ্ছে জ্বর এসে পড়েছে। গলাটাও ব্যথা করছে। একটুও গরম চা খেতে পারলে ভালোই লাগতো, কিন্তু তার আগে ভেজা কাপড় ছাড়তে হবে। নদীকে নিজের কথায় পাত্তা দিতে না দেখে শিউলি বেগম আরো ফুঁসে উঠলেন। তিনি দাঁত কটমট করে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, হ্যাঁ, পাত্তা দিবি কেন আমার কথা? আমি তো সৎ মা, নিজের মা হতাম তাহলে ঠিকই শুনতি। কতবার লোকটাকে বললাম মেয়েটার জন্য ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, বিয়ে দিয়ে দেই, কিন্তু না, উনি বিয়ে দেবে না। মেয়ে এখন বিয়ে করতে রাজি না, যখন রাজি হবে তখন দিবে। আমি ওনার মেয়েকে সহ্য করতে পারি না বলে নাকি দ্রুত বাড়ি থেকে বিদায় করতে চাইছি। আমার কি বসিয়ে রাখুক ঘরে, যখন ইচ্ছে বিয়ে দেখ, আর কিচ্ছু বলবো না এদের বাপ মেয়েকে। এসব বলে শিউলি বেগম জোরে জোরে নিজের ছেলেকে ডাকতে লাগলেন। তীব্র, এই তীব্র, এইদিকে আয়। তীব্র পড়ার টেবিলে বসে অঙ্ক কষছিল। সে এখন ক্লাস 7-এর ছাত্র। তার আপুকে বকতে দেখেই দৌড়ে গিয়ে বই খাতা নিয়ে টেবিলে বসেছে। না হলে আপুর রাগ পুরোটা মা এসে তার উপর ছাড়বে। মায়ের ডাকে দুরু দুরু বুক নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল তীব্র। ওকে দিয়ে দেখে তার মা চা করছে। সে ঢুকতেই শিউলি বেগম তার হাতে 1 কাপ গরম চা ধরিয়ে দিয়ে বললেন, ধর, এই নবাবজাদি বোনকে গিয়ে দিয়ায়, আর সাথে এই জ্বরের ওষুধটাও দিবি। জ্বর বেশি উঠলে আমাকে খবর দিবি। তীব্রকে এসব বলে অন্য একটি চায়ের কাপ হাতে নিয়ে স্বামী নজরুল সাহেবের ঘরের দিকে এগোলেন শিউলি বেগম। হোক সৎ মেয়ে, কিন্তু মা ডাকতো প্রথম এই মেয়ের মুখ থেকেই শুনেছেন তিনি। ছেলে মেয়ে অসুস্থ হলে সবার আগে তো মায়ের মনে জ্বলে ওঠে। চেহারা দেখেই বুঝে গিয়েছিল মেয়েটার জ্বর এসে গেছে। কতক্ষণ ভেজা গায়ে ছিল কে জানে। তীব্র নদীর ঘরে ঢুকে দেখে তার আপু বিছানায় আধশোয়া হয়ে সমানে হাঁচি দিচ্ছে, আর একটু পরপর টিস্যু দিয়ে নাক মুছছে। মাথার ঘন কালো রেশমি চুলগুলো থেকে এখনো টপটপিয়ে পানি পড়ছে। সে গিয়ে নদীর পাশে বসে তার আপুর দিকে গরম চায়ের কাপটা এগিয়ে দিল। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পাতা থেকে একটা ট্যাবলেট খুলে বোনের হাতে ধরিয়ে খেতে বলল। মাথায় অসহ্য যন্ত্রণা থাকার পরেও ঠোঁটের কোণায় একরাশ হাসি ফুটে ওঠে নদীর। চাটা নিশ্চয়ই তার মা পাঠিয়েছে, সাথে ঔষধও। যতই তাকে কথা শোনাক না কেন, দিন শেষে তার প্রতি মায়া করবেই। এই জন্যই তো নদী এত সহজে এই মহিলাকে নিজের মায়ের জায়গায় দিয়ে দিয়েছে। আর ভাই, নদী তীব্রর দিকে তাকিয়ে মুচকি হাসে যে এখন টাওয়াল দিয়ে তার চুলের পানি মুছতে ব্যস্ত। এমন কেয়ারিং একটা ছোট ভাই থাকতে আর কি লাগে। নদী তীব্রর হাত থেকে টাওয়ালটা নিয়ে বলল, অনেক হয়েছে আপুর যত্ন নেয়া, এবার যা গিয়ে শুয়ে পড়, রাত হয়েছে অনেক। কিন্তু আপু,
তোমার তো দেখছি খুবই ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও এসেছে। এই অবস্থায় তুমি কাল ভার্সিটিতে যাবে কি করে? ওটা কাল সকাল হতে হতে ঠিক হয়ে যাবে। ঔষধ খেয়েছি না, তুই ঘুমোতে যা। আচ্ছা। আর শোন, বাবাকে বা মাকে জ্বরের ব্যাপারে কিছু বলিস না। ঠিক আছে আপু, বেশি খারাপ লাগলে আমাকে ডেকো, আমি তো তোমার পাশের ঘরেই। নদী মুস্কি হেসে বলে। আচ্ছা, ডাকবো। তীব্র ঘরের লাইট নিভিয়ে চলে গেল। ঈশান নদীকে তার বাড়ির রাস্তায় ড্রপ করে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। মেয়েটার জন্য সে অনেকটা ভিজে গেছে, বার দিয়ে খাঁচিও দিয়ে ফেলেছে, নাকের ডগা লাল হয়ে গেছে। এখন বন্ধুদের কাছে গেলে ভেজা কাপড়েই থাকতে হবে, যার দরুন জ্বর তার শরীরে বাসা বাঁধতে দুবার ভাববে না। ঈশানকে ভেজা শরীরে বাড়িতে ঢুকতে দেখে আয়েশা বেগম চেঁচামেচি শুরু করলেন। ভিজেছিস কেন? যদি জ্বর বাঁধে, ঠান্ডা লাগে? আয়েশা বেগমের বলার মাঝে ঈশান লাগাতার কয়েকটা হাঁচি দিয়ে দিল। ছেলের হাঁচি দেখে দমে যান আয়েশা বেগম। এই আঁচল দিয়ে মাথা মুছে দিচ্ছে তো এই কপালে হাত রেখে টেম্পারেচার চেক করছে। উফ মা, আমি ঠিক আছি। বলেই ঈশান ধপাধপ পা ফেলে উপরে নিজের রুমে চলে গেল। হ্যাঁ, কেমন ঠিক আছিস তা তো দেখতেই পাচ্ছি। হাঁচির উপর হাঁচি দিচ্ছিস, চোখ মুখ লাল করে ফেলছিস এই জ্বর এলো বলে। এসব বলে চেঁচাতে চেঁচাতে আয়েশা বেগম রান্নাঘরের দিকে ছুটলেন। এক্ষুনি নিজের জাদুর হলুদ মিশ্রিত দুধটা নিয়ে আসবেন। ঈশান ফ্রেশ হয়ে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে চোখের সামনে মেয়েটার ভীতু মুখশ্রী ভেসে ওঠে। ঈশান ফোট করে চোখ খুলে তাকায়। কি হচ্ছে এসব? এসে থেকে শুধু মেয়েটাকে নিয়েই ভাবছে সে। উল্টো ঘুরে মাথায় বালিশ চাপা দিয়ে শোয় এবার। তখনই তার ফোন বেজে ওঠে। তার বন্ধু উপল ফোন দিয়েছে। ঈশান কল রিসিভ করার সাথে সাথে উপল চেঁচিয়ে বলে, শালা কোথায় তুই? কখন থেকে ওয়েট করছি তোর জন্য। ওয়েট করে লাভ নেই, বাড়ি গিয়ে ঘুম দে, আমি আসছি না। উপলের পাশ থেকে রবি উচ্চস্বরে বলছে। আসিস না মানে কি? তোর গান শুনবো বলে আমরা কখন থেকে ওয়েট করছি, আর তুই আসিস না? এটা কোনো কথা হলো? এটাই কথা। বলতে বলতে আরেকটা হাঁচি দেয় ঈশান। উপল বলল, তুই আসবি না শুনে বিশালও চলে যাচ্ছে। সে তো আবার তার জিগারের দোস্ত ঈশান চৌধুরী ছাড়া কাউকেই চেনে না। এখন বলতো আমরাও চলে যাই? ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলে ঈশান। ওকে ওকে, থাক তোরা। ওকে, ও থাকতে বল, আসছি আমি। ঈশান খাট থেকে দ্রুত নেমে ওয়ালেটটা পকেটে ঢোকায়। মোবাইল হাতে নিয়ে গেঞ্জি আর ট্রাউজার পরে ঘর থেকে বের হয়ে যায়। গিটার গাড়িতেই আছে, তখন আর বের করা হয়নি। আয়েশা বেগম ছেলের ঘরের দিকে যেতে গিয়ে দেখেন ঈশান হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। এ কি আবার কোথায় যাচ্ছিস? ঈশান টুপ করে তার মায়ের গালে একটা চুমু দিয়ে বের হয়ে যেতে যেতে বলে, এসে পড়বো জলদি। আয়েশা বেগম কিছুক্ষণ বোকার মতো চেয়ে থাকে ছেলের যাওয়ার দিকে। তারপর হাতের গ্লাসটা সাইড টেবিলের উপর ধারাম করে রেখে ছেলেকে বকতে বকতে চলে যান নিজের ঘরে। হতচ্ছাড়া কোথাকার। শিশির রান্নাঘরের কাজ শেষ করে রুমে এসে দেখে বাবা ছেলে মিলে মোবাইলে কি যেন দেখছে। সে না দেখার মতো করে বিছানার অপর পাশ হয়ে শুয়ে পড়ে। তিশান আর শিশির একই ক্লাসে একই ভার্সিটিতে পড়তো। শিশির তিশানের থেকে কেবল 1 বছরের ছোট। প্রথম দিকে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে সে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। 3 বছর রিলেশনের পর ভালোবেসে বিয়ে হয় তাদের। তিশান শিশিরের দিকে একবার তাকিয়ে জায়ানকে বলে, জায়ান, বাবা অনেক রাত হয়েছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা বাকিটুকু কালকে দেখে নেব। জায়ান আরো 3 মাস আগে থেকে মা বাবার সাথে থাকে না। বাবাকে বলে নিজের জন্য একটা ছোট্ট রুম করে নিয়েছে সে। তার পছন্দ মতো রুমটাকে সাজিয়েছে ও, সেখানেই ঘুমায়। জায়ান বাবার কথা শুনে ভদ্র ছেলের মতো নিজের রুমের দিকে চলে যায়। তারও বড্ড ঘুম পেয়েছে, বারবার হামি দিচ্ছে। বিছানায় শুলেই ঘুমে তলিয়ে যাবে। জায়ান চলে গেলে তিশান ঘরের দরজা বন্ধ করে দেয়। লাইট অফ করে এসে শিশিরের পাশে শুয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে শেষে শিশির শরীর ঝাড়া দিয়ে তিশানকে সরিয়ে দেয়। কড়া গলায় বলে, সরো এখান থেকে, একদম আমার কাছে আসবে না। 3 দিন ধরে শিশির তিশানের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে ভাইয়ের বাসায় যাবে বলে। মা বাবা তো নেই, শুধু একটা মাত্র ছোট ভাই আছে। তার ভাই ভার্সিটিতে নতুন চাকরি পেয়েছে। বাড়ি বয়ে এসে মিষ্টি দিয়ে গেছে আর বারবার বলেছে সে যেন কিছুদিনের জন্য তার নতুন ফ্ল্যাটে যায়, গিয়ে কয়েকদিন থেকে আসে। এমনিতে বিশাল প্রায় ঈশানের সাথে আসে, কিন্তু তারপরেও সে তো তার ভাইয়ের নতুন বাসা দেখেনি না। কিন্তু তিশান কিছুতেই তাকে এখন যেতে দেবে না, যার জন্য শিশির এভাবে ক্ষেপে আছে। তিশান আবার গিয়ে শিশিরকে চাপড়ে ধরে।
এবার হাত পা সমেত চেপে ধরেছে, যার দরুন শিশির নড়তে পারছে না। তিশান শিশিরের কানের কাছে মুখ নিয়ে বলে, বাবা, ভাইয়ের বাসায় যেতে দেব না বলেছি, তাই বলে এত রাগ? আমাকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। ছাড়ো আমায়। তিশান গলায় দুঃখ ঢেলে বলে, তুমি চলে গেলে আমার কি হবে বউ? তোমাকে ছাড়া তো আমার ঘুম আসবে না। ইস, ঘুম আসবে না ঢং। অফিসের কাজের জন্য যখন সপ্তাহের পর সপ্তাহ আমাকে ছাড়া কাটিয়ে আসো, তখন মনে পড়ে না বইয়ের কথা? তখন তো কাজের জন্য। হ্যাঁ, নিজের বেলা 16 আনা আর আমার বেলায়। বলতে বলতে শিশির নাক টেনে কেঁদে দেয়। তিশান শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কি ছিচকাদুনে বউ হলো রে আমার! একটু কিছু হলেও কেঁদে ভাসিয়ে দিবে। হয়েছে, আর কাঁদতে হবে না। যাও, জায়ানকে নিয়ে বেরিয়ে আসো কিছুদিন ভাইয়ের বাড়ি থেকে। আমি গিয়ে নিয়ে আসবো। সাথে সাথে শিশির উঠে বসে, খুশিতে চিল্লিয়ে বলে। সত্যি? তিশানও শোয়া থেকে কানে দুহাত দিয়ে উঠে বসে। আস্তে, কানটা বুঝি গেল আমার। শিশিরের এতক্ষণের অভিমান, জেদ সব যেন তিশানের একটা কথায় উবে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে তিশানের গলা জড়িয়ে ধরল, গালে একটা চুমু দিয়ে বলল, ওরে আমার লক্ষ্মী জামাই। তিশান দুষ্টু হাসে। হ্যাঁ, অনুমতি তো দিয়ে দিলাম, এবার লক্ষ্মী জামাইকে খুশি করো, না হলে যেতে দিব না কিন্তু। মানে? শিশিরের কোমর ধরে টান দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে বলে তিশান। মানে হচ্ছে, এবার একটু আদর করতে দাও। আবার কতদিন পরে কাছে পাবো তোমায় তা তো জানি না। শিশির লজ্জারাঙা হয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে বলে। অসভ্য। তিশান মুস্কি হেসে শিশিরের মুখের ওপর থেকে ওড়না সরিয়ে ফেলে। আমি অসভ্য না হলে জায়ান আসতো কি করে? শিশির লজ্জায় তিশানের পাশ থেকে উঠে যেতে চাইলে তিশান শিশিরকে বিছানার সাথে চেপে ধরে, গায়ের থেকে ওড়না ছুঁড়ে ফেলে ডুব দেয় শিশিরের মাঝে। ভোরের দিকে শিউলি বেগম নদীর ঘর থেকে বের হয়ে সকালের নাস্তা বানাতে যান। সারা রাত জ্বরে পুড়ছিল মেয়েটা। তিনি তাহাজ্জুদ নামাজের জন্য যখন মধ্যরাতে উঠেছিলেন, তখন মেয়ের ঘরে একবার এসেছিলেন। সেই যে এসেছিলেন আর বের হননি। বের হবে কি করে এমন জ্বর আক্রান্ত মেয়েকে রেখে? বাকি রাত মেয়ের পাশে থেকে তার কপালে জলপট্টি আর মাথায় পানি ঢেলেছেন তিনি। হাতের কোণে ক্ষত দেখে সেখানেও ব্যান্ডেজ করে দিয়েছেন। নজরুল সাহেব ফজরের নামাজ পড়ে সবসময় নদীর ঘরে যান মেয়েকে দেখতে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তিনি যখন মেয়ের ঘরের দরজার কাছে গেলেন, তখন দেখতে পেলেন শিউলি বেগম নদীর সেবা করছেন। আনন্দে চোখের কোণায় জল এসে পড়ে নজরুল সাহেবের। মন থেকে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবে মা মারা মেয়েটাকে আগলে রাখার জন্য। নদী একটা বেবি পিঙ্ক কালার গ্রাউন্ড পরে তৈরি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এই তো কিছুদিন আগে মাত্র অনার্সে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সে। সাথে তার বেস্ট ফ্রেন্ড ছিল শিলা, বৃষ্টিও আছে। তারা তিনজনই এক ডিপার্টমেন্টে। নদী কাঁধে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হতে হতে তীব্রকে ডাকে। এই তীব্র, হলো তোর? আর কতক্ষণ লাগে রেডি হতে? আমি চলে গেলে কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যেতে হবে বলে দিলাম। নদীর গলা শুনে শিউলি বেগম খুন্তি হাতেই রান্নাঘর থেকে ছুটে আসেন। মেয়েকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার চিল্লিয়ে ওঠেন তিনি। এই, তুই এই শরীরে কোথায় যাচ্ছিস? যে জ্বর কমেছে উনি ঢ্যাং ঢ্যাং করা শুরু হয়ে গেছে। আর চুল ভেজা কেন তোর? নিশ্চয়ই গোসল করেছিস। এত সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কে বলেছে তোকে? তীব্র ততক্ষণে স্কুল ড্রেস পরে তার আপুর পাশে দাঁড়িয়ে। নদী একটা মিষ্টি হাসি দিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, রাগ করছো কেন তুমি? আমি তো এখন সম্পূর্ণ ঠিক আছি, জ্বর একদম নেই। চেক করে দেখো, সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। এখনই যদি ক্লাস অফ দিতে শুরু করি, তাহলে হালচাল বুঝবো কি করে বলো তো? মেয়ের মিষ্টি গলা শুনে নরম হন শিউলি বেগম। শান্ত স্বরে বলেন, নাস্তা করে যা, দুজনে না হলে এক পাও নড়তে দিব না। অগত্যা দুই ভাই বোন একে অপরের দিকে চাওয়াচাই করে টেবিলে নাস্তা করতে বসে পড়ল। বৃষ্টি ভার্সিটির জন্য তৈরি হয়ে ঈশানের ঘরে গিয়ে দেখলো উপর হয়ে দুই হাত মাথার নিচে দিয়ে বেঘরে ঘুমোচ্ছে তার ভাই। বৃষ্টি আস্তে করে ঈশানকে ডাক দিল। ভাইয়া, এই ভাইয়া, ওঠ। সাড়া না পেয়ে আলতো করে পিঠে কয়েকটা চাপড় দিল। ভাইয়া। তাতেও কাজ হচ্ছে না দেখে এবার ধাক্কাধাক্কি শুরু করলো। বৃষ্টির ধাক্কাধাক্কিতে ঈশান বিরক্ত হয়ে ঘুমের ঘরেই একবার বৃষ্টির দিকে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে বলল,
এতটুকু বলেই আবার চোখ বন্ধ করে ফেললো ঈশান। বৃষ্টি মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভাইয়া ওঠ না, আমাকে ভার্সিটি দিয়ে এসে আবার ঘুমাস। লেট হয়ে যাচ্ছে খুব। বাবা তিশান ভাইয়া নিজেদের গাড়ি নিয়ে অফিসে চলে গেছে, ড্রাইভার আঙ্কেলও আসেনি। আজকে তুই ছাড়া আর কেউ নেই ড্রাইভ করার মতো। এই ভাইয়া। ঈশান বিরক্ত হয়ে উঠে বসলো, চোখ কসলাতে কসলাতে বলল। নিচে যা, আসছি আমি ফ্রেশ হয়ে। বৃষ্টি খুশি হয়ে ঈশানকে থ্যাঙ্কস বলে নিচে চলে গেল। ঈশান দ্রুত ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে নিচে নেমে ধূপধাপ পা ফেলে বাইরের দিকে চলে যায়। বৃষ্টি সোফায় বসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। ঈশানকে বাইরের দিকে যেতে দেখে সেও পিছু পিছু দৌড়। গাড়ির সামনে গিয়ে বৃষ্টি দ্রুত ফ্রন্ট সিটে বসে পড়ে। ঈশান আগে থেকেই ড্রাইভিং সিটে বসা। ঘুম থেকে উঠেছে বলে ঈশানের চোখ মুখ ফুলে আছে, কপালে চুলগুলো এখনো ভেজা, সাদা শার্টটার হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, প্রশস্ত বুকের সামনে 2 বোতাম খোলা। বৃষ্টি ঈশানের দিকে তাকিয়ে মুক্ত হাসে, মনে মনে বলে, আমার সুন্দর ভাই, যাই পরে যেভাবেই থাকে কত সুন্দর লাগে দেখতে। হায় কারো নজর না লাগে। তীব্রকে তার স্কুলে নামিয়ে দিয়ে নদী এক প্রকার দৌড়ে ভার্সিটির দিকে রওনা হলো। ঘড়িতে তাকিয়ে দেখে অনেক লেট হয়ে গেছে। নতুন টিচার বোধহয় এতক্ষণে ক্লাসে ঢুকে গেছে। সে বেখেয়ালি ভাবে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করার সময় কারো একজনের সাথে প্রবল বেগে ধাক্কা খায়। পরে যাওয়ার আগেই কেউ শক্ত হাতে সামলে নেয় তাকে। বৃষ্টিকে পৌঁছে বন্ধু বিশালের সাথে দেখা করে বাড়ি ফিরছিল ঈশান। গেটের কাছে আসতেই কোনো মেয়ের সাথে জোরে ধাক্কা খায়। মেয়েটি পড়ে যাওয়ার আগেই সে শক্ত করে ধরে ফেলে। চেহারার দিকে তাকিয়ে থমকে থাকে কিছুক্ষণ। এই চেহারাটাই তাকে কাল সারা রাত ঘুমোতে দেয়নি। যেই ভোরের দিকে একটু ঘুমিয়েছিল স্বপ্নে এসে দেখা দিল। ঈশানকে দেখে খুব মিষ্টি সুরে বলে, আরে ভাইয়া আপনি, আমি না মন থেকে চাইছিলাম যেন আপনার সাথে আবার দেখা হয়। ঈশান চারিদিকে ভালো করে দেখে নিজের দিকে তর্জনে তাক করে বলল, আমাকে বলছো? নদী এবার আগের থেকে আরো সুর লাগিয়ে বলল, জি জি ভাইয়া। নদীর মুখ থেকে ভাইয়া ডাক শুনে ঈশানের মেজাজ বিগড়ে গেল। সে দাঁতে দাঁত খিচে জোরপূর্বক হাসি টেনে বলল, বাহ, তুমি এত সুন্দর করে ভাইয়া ডাকতে পারো, জানতাম না তো। শুনে মহা প্রাণ জুড়িয়ে গেছে আমার। তা মন থেকে আমার সাথে দেখা করতে কেন চাইছিলে? রাতের ঘুম হারাম করতে। নদী সুন্দর একটা হাসি দিয়ে বলে, আসলে কালকে আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি তো, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, কাল রাতে আমাকে হেল্প করার জন্য। আবার ভাইয়া? ঈশান এবার থমকে ওঠে। এই মেয়ে, এই কে তোমার ভাইয়া? হ্যাঁ কে? আমি তোমার কোন জন্মের ভাইয়া? আমাকে কোন অ্যাঙ্গেলে তোমার ভাইয়া মনে হয়? এমন মিষ্টি সুরে ভাইয়া তো আমার রক্তের বোনও আমাকে কোনোদিনও ডাকিনি। আরেকবার ভাইয়া ডাকলে থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো। নদী ঈশানের ধমকে দুপা পিছিয়ে যায়। হঠাৎ তেমন বজ্রপাতের মতো ধমকের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। নদীকে দুপা পিছিয়ে যেতে দেখে ঈশানও দুপা ফেলে নদীর দিকে অগ্রসর হয়। পকেটে দুহাত রেখে তার দিকে ঝুঁকে ঠান্ডা ভয়েসে বলে, আমি ঈশান চৌধুরী। তুমি নির্দ্বিধায় আমাকে ঈশান বলে ডাকতে পারো, স্রোতস্বিনী। নদী চোখ গুলগুল করে ঈশানের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না হঠাৎ করে এই লোকটা এমন করছে কেন। কালকে তো খুব ভদ্রই মনে হয়েছিল। আমি মোটেও ভদ্র নই মিস স্রোতস্বিনী। নদী অবাক হয়, মনে মনে বলে, মনের কথাও বোঝে নাকি এই লোক? ঈশান স্মিত হেসে বলে, বুঝি, তবে সবারটা নয়, শুধুমাত্র তোমারটা। আমি তোমার মন পড়তে শুরু করে দিয়েছি স্রোতস্বিনী। শেষের কথাটা ঈশান একটু জোরেই বলেছে। নদী কপাল কুঁচকায়, বিরক্ত সুরে বলে, এসব কি অসভ্যের মতন কথা বলছেন আপনি? সরুন সামনে থেকে, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। এই বলে নদী সামনের দিকে হেঁটে চলে যেতে লাগলো। ঈশান পিছু ডেকে চিল্লিয়ে বলল, মনে ধরেছে তোমায় আমার? ভালো লাগতে শুরু করেছে? এত সহজে ছাড়ছি না। ঈশান চৌধুরীর মন কেড়েছো তুমি, যেটা আজ পর্যন্ত কেউ পারেনি। ঈশানের জোর গলা শুনে নদী পেছন ফিরে আশেপাশে তাকিয়ে ভার্সিটির দারোয়ানকে দেখে লজ্জায় পড়ে যায়। এতক্ষণ আস্তে কথা বলেছিল বিধায় কেউ শুনেনি। তাছাড়া গেটের কাছে কোনো স্টুডেন্টও ছিল না, সবাই হয়তো ক্লাসে। কিন্তু এখন এত জোরে চিল্লিয়ে বলেছে যে আশেপাশের কয়েকজন উৎসুক হয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। নদী রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে, আপনি এত অসভ্য হবেন আমি ভাবতেও পারিনি। ঈশান ভাবলেশীন ভাবে বলে, তো এখন ভেবে নাও। নদী রাগে গটগট করে ক্লাসের দিকে যেতে যেতে বলে, অসভ্য। অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস আজকে বিশাল নিচ্ছে। স্বল্পভাষী স্মার্ট মার্জিত বিশাল স্যারের ক্লাস করতে সব স্টুডেন্টরাই আগ্রহী। এটা নিয়ে বিশালের তৃতীয় ক্লাস ফার্স্ট ইয়ারদের সাথে।
বিশাল হেঁটে হেঁটে খুব সাবলীল ভাষায় স্টুডেন্টদের পড়াচ্ছে। বেশিরভাগ মেয়েদের পাঠের থেকে বেশি মনোযোগ বিশালের উপর, অনেকে আবার মনোযোগ দিয়ে পড়া বুঝছে। শিলা আর বৃষ্টি এক বেঞ্চে বসেছে। শিলা একটু পরপর দরজার দিকে তাকিয়ে দেখছে নদী আসছে কিনা। স্যার ক্লাসে ঢুকছে, 5 মিনিট হয়ে গেছে, মেয়েটা এখনো এলো না। শিলার নজর ক্লাসের দরজার দিকে থাকলো, বৃষ্টির নজর বিশালের উপর। সে গালে হাত রেখে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে বিশালকে দেখে যাচ্ছে। স্যার কি পড়াচ্ছে, কি বলছে, কি বুঝাচ্ছে, সেই দিকে তার বিন্দু পরিমাণও খেয়াল নেই। পিনপতন নীরবতার মাঝে নদী ক্লাসরুমের দুয়ারে এসে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার আসবো? কারো শান্ত গলার স্বর শুনে বিশাল পেছনে তাকায়। তাকিয়ে দেখে ক্লাসের দরজা একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। কাজল রাঙা মায়াবী দুটি চোখ, হালকা গোলাপি ঠোঁট, ঘন কালো লম্বা চুল, পরনে বেবি পিঙ্ক কালার গাউনটাতে মেয়েটিকে একটু বেশি কিউট লাগছে। স্যারকে কিছু বলতে না দেখে নদী আবার বলে, স্যার আমি কি ভেতরে আসবো? বিশাল একটু নড়ে চড়ে ওঠে, দুহাত বুকে গুছিয়ে আয়েশ করে দাঁড়িয়ে বলে। কেন? নদী হতচকিয়ে যায়। এটা কি রকম জবাব? বিশাল আবার বলে, এত লেট করে এসেছো কেন? ক্লাস কয়টায় শুরু হয় জানো না? নদী নিচু গলায় বলে। স্যার আসলে বিশাল হাত উঁচু করে থামিয়ে দেয়, ধারালো কণ্ঠে বলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আজ প্রথম দিন বলে ঢুকতে দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু আর আমি ঢুকতে দিব না। মাথায় ঢুকছে কথা? আমার ক্লাসে লেট করে আসা আমি একদম পছন্দ করি না। নদী মুখ কাছমুচু করে নিচের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ঈশানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। ওই লোকটার জন্যই তার এতটা লেট হয়েছে, না হলে আরো কম হতো। বজ্জাত লোক। নদীকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বিশাল তাকে ভিতরে ঢুকতে বলে, আবার পড়ানোতে মনোযোগ দেয়। নদী ইতস্তত করতে করতে ক্লাসরুমে ঢুকে পুরো ক্লাসে একবার চোখ বোলায়। মাঝখানের সারির 4 নম্বর বেঞ্চে চোখ পড়তেই দেখতে পায় তার 2 বান্ধবী শিলা বৃষ্টি বসে তার দিকেই তাকিয়ে আছে। নদী গিয়ে বৃষ্টির পাশে ধপ করে বসে পড়ে। বৃষ্টিকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে, এটাই বুঝি তোর ক্রাশ বিশাল স্যার? বৃষ্টি লাজুক হেসে মাথা নাড়ায়। হুম। নদী মুখ বিকৃতি করে বলে, এমন রসকসহীন গম্ভীর মানুষকে তুই কিভাবে পছন্দ করলি বৃষ্টি? একে পটাতে হলে আমার তো মনে হয় তোর গোটা জীবন চলে যাবে, তাও পড়বে কিনা সন্দেহ। শিলা ফিসফিসিয়ে বলে, একদম ঠিক বলেছিস নদী। এই বিশাল স্যারকে পটিয়ে বিয়ে করতে করতে আমাদের বৃষ্টির কালো চুলটা আবার সাদা হয়ে যায়। তোর বাচ্চার থেকে আমরা খালামণি ডাক শুনতে পাবো তো বৃষ্টি? বৃষ্টি বুক ফুলিয়ে বলে, কেন পারবি না? অবশ্যই পারবি। খুব শীঘ্রই আমি এই বেটাকে পটিয়ে বিয়ে করে ফেলবো, আর বিয়ের প্রথম বছরে বাচ্চা নিব। তোরা শুধু দেখে যা, তোদের খালামণি বানানোর দায়িত্ব আমার। ওই যে মাঝখানের সারির 4 নম্বর বেঞ্চের 3 জন। হ্যাঁ, আপনাদের কি বলছি, 3 জনই দাঁড়ান। শিলা বৃষ্টি নদী 3 জনই স্যারের দিকে তাকিয়ে অসহায়ভাবে উঠে দাঁড়ায়। বিশাল প্রথমে শিলাকে জিজ্ঞেস করে, নাম? শিলা স্যার, আমার নাম শিলা। এরপর বৃষ্টিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তোমার? বৃষ্টির ডানে বামে ভালো করে দেখে নিজের দিকে আঙুল তাক করে বলে, স্যার আমাকে বলছেন? বিশাল গলার স্বরটা আরেকটু গম্ভীর করে বলে, ইয়েস। বৃষ্টি মনে মনে বলে, শালা খচ্চর, আমার নাম, আমার বাবার নাম, ভাইয়ের নাম, পুরো 14 গোষ্ঠীর নাম সম্পর্কে তুই অবগত, অথচ এমন ভাব নিচ্ছিস যেন আমাকে আজকে জীবনে প্রথমবার দেখলি। বৃষ্টি একটা মেকি হাসি দিয়ে বলে, আমার নাম বৃষ্টি স্যার। আমার বাবা ভাইয়ের নাম বলবো যদি না চিনে থাকেন? বিশাল বৃষ্টিকে একটা ধমক দিয়ে বলে, শাট আপ। আমি আর কারো নাম বলতে বলেছি তোমাকে? মনে মনে বলে, মেয়েটা দিন দিন বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছে, ঈশানকে বলতে হবে। বিশাল এবার নদীর দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার নাম কি? নদী আমতা আমতা করে বলে, নদী। বিশাল শক্ত গলায় বলে, 3 বান্ধবীর নামে তো বেশ মিল দেখছি। তা ক্লাসে মনোযোগ না দিয়ে কি ফুসুর ফুসুর করছো 3 জন মিলে? আমার ক্লাসে অমনোযোগী হওয়া কিন্তু আমি একদম পছন্দ করি না। নদী বৃষ্টির দিকে আর একটু চেপে ফিসফিসিয়ে বলে, এই তোর ক্রাশ আর কি কি পছন্দ করে না জিজ্ঞেস করতো। এসে থেকে শুনছি শুধু একটা কথাই বলছে, আমি একদম পছন্দ করি না। বৃষ্টি মুখ খুলে নদীকে কিছু বলতে যাবে, তার আগে বিশাল থমকে ওঠে। কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে থেকেও কথা বলছো? এক্ষুনি বের হও আমার ক্লাস থেকে। শিলা বৃষ্টি নদী 3 জনই একসাথে বলে ওঠে, আর এমন হবে না স্যার। নেক্সট টাইম ক্লাসে মনোযোগ না দিয়ে কথা বললে
একদম সোজা দরজার বাইরে বের করে দেব। বসো। বিশাল স্যারের ধমক খেয়ে তিনজনই কাচুমাচু করে সিটে বসে পড়ে। ক্লাসের সবাই সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে এখন স্যারের পড়ার দিকে। ক্লাস শেষে 3 বান্ধবী মিলে সবুজ ঘাসের উপর আরাম করে বসে গল্প করছে। অমনি বৃষ্টি খেয়াল করে বিশালকে লাইব্রেরির দিকে যেতে। বৃষ্টি দ্রুত উঠে দাঁড়ায়, বান্ধবীদের উদ্দেশ্য করে বলে, দোস্ত দেখ তো আমার চুলগুলো ঠিক আছে কিনা। শিলা বলল। হ্যাঁ, একদম পারফেক্ট। নদী বলল। চুল ঠিক দিয়ে কি করবি? বৃষ্টি লজ্জা পেয়ে বলল, বিশাল স্যারকে এইমাত্র লাইব্রেরিতে ঢুকতে দেখলাম, যাই একটু টাঙ্কি মেরে আসি। ধরা পড়লে আজকে প্রশ্ন করেই ফেলবো আমাকে ওনার কেমন লাগে। যতই হোক ওনার ভবিষ্যৎ বউ আমি, আর কতদিন এভাবে লুকিয়ে চড়িয়ে দেখবো? আমার একটা আত্মসম্মান আছে না? এই বলে বৃষ্টি নদীর হাতে তার ব্যাগ ধরিয়ে দিয়ে লাইব্রেরির দিকে দৌড়। নদী সেই দিকে তাকিয়ে শিলাকে বলতে লাগলো, টিস্যু বের করে রাখ শিলা, একটু পরেই দরকার পড়বে। বৃষ্টি লাইব্রেরিতে গিয়ে দেখে বিশাল বই পড়ছে। সে বই নেওয়ায় ছুতোয় লুকিয়ে লুকিয়ে বিশালকে দেখতে লাগলো। হঠাৎ বিশাল বইয়ে চোখ রেখেই গম্ভীর স্বরে বলে, লাইব্রেরি কি লুকিয়ে লুকিয়ে ছেলে দেখার জায়গা? সাথে সাথে বৃষ্টি কেঁপে উঠে শটান দাঁড়িয়ে যায়। অন্যদিকে শিলা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। নদী সেই দিকে তাকিয়ে চিপস চিবোচ্ছে আর শিলার ঢং দেখে যাচ্ছে। মেয়েটা পারেও। এটা শিলার 5 নম্বর বয়ফ্রেন্ড। আগের 4টে বয়ফ্রেন্ডের সাথে সে নিজে ব্রেকআপ করেছে। তার কোনো বয়ফ্রেন্ডের সাথে 4 মাসের বেশি রিলেশন টিকেনি, কিন্তু এটার সাথে কি করে যেন 6 মাস হয়ে গেছে। কবে না কবে এর সাথেও ব্রেকআপ হয়ে যায়। শিলা নদীর থেকে একটা চিপস নিয়ে খেতে খেতে তার বয়ফ্রেন্ডকে বলছে, হ্যালো মনা, কি করো? খাইছো? এ মা, এখনো খাওনি? আহারে আমার বাবুটা অসুস্থ হয়ে যাবে তো। কি আমার সাথে রেস্টুরেন্টে খাবে? আচ্ছা ঠিক আছে, আসো, আমি ভার্সিটিতে আছি। আরে না না, তোমার জন্য ওয়েট করছি, জলদি চলে আসো। কি 10 মিনিট লাগবে? আরে 10 মিনিট কোনো ব্যাপার হলো? আমি তো তোমার জন্য অনন্ত জীবন ওয়েট করতে পারবো। নদী মুখ লটকায়। আস্ত মিথ্যু। শিলার কথা বলা শেষ হলে নদী বলল, এত ন্যাকামো কি করে করিস রে? ক্লান্ত হোস না? হো, তুমি বুঝবে না জানদু, এসব হচ্ছে শিলার খেল। আচ্ছা বৃষ্টি এখনো আসছে না কেন বলো তো? ঠিকই তো, অনেক সময় তো হলো গিয়েছে যে, এতক্ষণ কি করছে? নদী বলতে বলতেই বৃষ্টি ছুটে এসে নদীর পাশ ঘেঁষে বসে পড়ল। নাকের জল চোখের জল সব এক করে ফেলেছে কান্না করে। ওড়না দিয়ে নাকের পানি মুছতে যাবে অমনি শিলা বাধা দিয়ে বলে, রাখবই, তোর জন্য আমরা আগে থেকেই টিস্যু রেডি রাখছি, এই নে। বৃষ্টি টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে কান্না করে বলে, শালা খবিস বদমাইশ ইতর, আমি বাদে তুই বিয়ে করার জন্য কোনো মেয়ে পাবি না। আমি বৃষ্টি অভিশাপ দিচ্ছি তোকে, তোর গলায় আমি ঝুলেই ছাড়বো। বলেই এবার টিস্যু নাকে ধরে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। শিলা আর নদী বৃষ্টির এমন বকা শুনে ভ্যাপাচেকা খেয়ে যায়। নদী বৃষ্টিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এই ধর পানি খা, গলাটা একটু ভেজা, তারপর বল কি হয়েছে। বৃষ্টি নদীর হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খায়। শিলা আর নদী উৎসুক হয়ে বৃষ্টির দিকে চেয়ে আছে কি হয়েছে শোনার জন্য। বৃষ্টি নাক টেনে বলতে লাগলো, আমি এই বিশাল ব্যাটাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে যাই। নদী আর শিলা একসাথে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানতাম। তারপর বৃষ্টি আবার বলতে লাগলো, ওই খচ্চর স্যার আমাকে জিজ্ঞেস করে আমি ওখানে কি করছিলাম। আমি বলি আপনার থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। এটা শুনে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি ওনার কাছে প্রশ্ন জানতে এসে মস্ত বড় অপরাধ করে ফেলেছি। পরে পরে আর কি, ওই ব্যাটার তাকানো দেখে আমি আর কি প্রশ্ন করব, ভুলেই যাই। তার মানে তুই স্যারকে আর কিছু জিজ্ঞেস করিসনি? করেছি তো। নদী আর শিলা আবার উৎসুক হয়ে জানতে চায়। কি? বৃষ্টি বলে, আমি স্যারকে বলেছিলাম আপনাকে দেখলে আমার বুকের ভিতর ধরপড় করে। এর ইংরেজি কি? উনি ইংরেজি শিক্ষক, নিশ্চয়ই ইংরেজিটা অনায়াসে বলে দিতে পারতেন, কিন্তু তা না করে খবিস বেটা আমাকে ধমকিয়ে কলিজা কাঁপিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমার ভাইকে কল দিয়ে আমার সামনেই আমার সম্পর্কে যা নয় তাই বলেছে। এখন আমি বাড়ি গেলে ভাইয়া আমার অবস্থা চিরে চ্যাপটা করে ফেলবে। এটা বলেই বৃষ্টি আবার নাক টেনে কাঁদতে লাগলো। আর এদিকে নদী আর শিলা হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি খাচ্ছে। স্যারকে বলার মতো আর কোনো প্রশ্ন খুঁজে পেল না। 3 বান্ধবী ভার্সিটির গেট দিয়ে বের হতেই শিলার বয়ফ্রেন্ড মোহিতকে দেখতে পেল। মোহিতকে দেখে নদী না চাইতেও হেসে ফেলল।
ছেলেটা এত শুকনো, এরা দেখলেই নদীর ইচ্ছে করে এক প্লেট ভাত মেখে খাওয়ায় দিতে। শিলার স্বাস্থ্যও এর থেকে দ্বিগুণ হবে। নদীদের 3 বান্ধবীর মধ্যে শিলাই সামান্য একটু স্বাস্থ্যবান। বৃষ্টি শিলাকে উদ্দেশ্য করে বলে, ওই তো তোর হ্যাংলা এসে গেছে, এইটাকে ভালোভাবে খাইয়ে পড়িয়ে একটু মোটা করতে পারিস না? দেখলেই মনে হয় বাতাসে উড়ে যাবে। শিলা মুখ ভেঙচি দিয়ে বলে, সর, একদম আমার বাবুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। আমার বাবু যেমন আছে তেমনই সুন্দর। এই বলে শিলা মিষ্টি করে বাবুও ডেকে মোহিতের কাছে চলে যায়। বৃষ্টির চোখ মুখে খিচে বলে, এর ঢং দেখলে গা জ্বলে যায়। নদী বলে, হয়েছে হয়েছে, ও যা খুশি তাই করুক। এখন তুই বল, বাসায় কখন যাবি? আমাকে জলদি ফিরতে হবে, মা টেনশন করবে। আসার সময় তো ভাইয়া দিয়ে গিয়েছিল, বলেছিল ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দেবে আমায় নিয়ে যেতে। এখনো আসছে না কেন বুঝতে পারছি না। নদী মুখ বেঁকিয়ে বলে, কেন? তুই কি সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চা যে তোকে একবার দিয়ে যেতে হবে আবার নিয়ে যেতে হবে? একা যেতে পারিস না? বৃষ্টি হেসে নদীর মাথায় একটা গাট্টা মেরে বলে, বাচ্চা হতে যাব কেন? বাড়িতে 3-3টে গাড়ি থাকতে তোর মনে হয় বাবা আমাকে একা ছাড়বে? ছাড়তো যদি না ওই দিন ওই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব না করতো। ওই দিন একা একা আসার পথে কয়েকজন ছেলে টিচ করেছিল, আর এই কথাটা কি করে যেন ভাইয়ার কানে পৌঁছে যায়। এরপর থেকে ভাইয়া আমাকে একা রিক্সায় যেতে দেয় না, বুঝেছিস? বলতে বলতে বৃষ্টির গাড়ি চলে এসেছে। বৃষ্টি গাড়িতে উঠে নদীকে ডাকছে তার সাথে ওঠার জন্য, সে পৌঁছে দেবে, কিন্তু নদী কিছুতেই রাজি হলো না। সে রিক্সা নিয়ে চলে যাবে বলছে। বৃষ্টি এত জোর করেও নদীকে রাজি করাতে পারল না তার সাথে যেতে। অগত্যা বৃষ্টি একাই চলে গেল। নদীর সাথে বৃষ্টির বন্ধুত্ব এসএসসির বোর্ড এক্সাম থেকে। পরীক্ষায় বৃষ্টির পাশের সিটটাই নদী বসেছিল। তখন থেকে তাদের বন্ধুত্ব শুরু। শিলা নদী স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। নদীর মাধ্যমে শিলার সাথেও বৃষ্টির ভালো সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে এক্সাম শেষ হয়ে গেলেও এফবির মাধ্যমে তাদের যোগাযোগ চলতে থাকে। সেখান থেকেই তাদের ফ্রেন্ডশিপ আরো গাঢ় হয়ে ওঠে। একে অন্যকে তুই তুকারি করে কথা বলতে শুরু করে। কখনো কখনো ভিডিও কলে 3 বান্ধবী ঘন্টার পর ঘন্টা কথা বলে। ভাগ্যক্রমে এখন তারা একই ভার্সিটিতে চান্সও পেয়ে গেছে। নদী বাড়িতে ঢুকেই দেখতে পায় তার স্টুডেন্ট এসে বসে আছে। ক্লাস 5-এর 5টা স্টুডেন্ট পড়ায় নদী। জন প্রতি 1200 করে দেয়। এই দিয়েই তার হাত খরচ হয়ে যায়। বাবার থেকে আর হাত পেতে টাকা চাইতে হয় না, কিন্তু তবুও নজরুল সাহেব নদীকে আলাদা করে হাত খরচের টাকা দেন। শুধু নদীকে না, তীব্র আত্মাদের মাকেও দেন। নজরুল সাহেব একজন প্রবাসী। এই তো 3 মাসের উপরে হয়েছে ছুটিতে এসেছেন। এসেই বাড়ি ঠিক করার কাজে হাত লাগিয়েছেন তিনি। এত বছর বিদেশ থেকে যদি বাড়ি ঘরই সুন্দর করে গড়তে না পারেন, তাহলে তিনি কিসের প্রবাসী? অল্প জায়গায় খুব সুন্দর করে একতলা একটা বিল্ডিং তৈরি করেছেন নজরুল সাহেব। 3টা বেডরুম, একটা গেস্ট রুম আর একটা ড্রয়িং রুম, সাথে কিচেনও আছে। প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম। মেয়ে বারান্দা পছন্দ করে বলে মেয়ের রুমের সাথে অ্যাটাচড করা ছোট একটা বারান্দাও দিয়েছেন তিনি। সেখানে নদী নানা রকম ফুলের গাছ, লতাপাতা, লাইট আর একটা দোলনা দিয়ে সাজিয়ে ফেলেছে। দিনের বেশিরভাগ সময় নদী এই বারান্দার দোলনায় বসে বিভিন্ন বই পড়তে পড়তে সময় কাটায়। তার ভালো লাগে। সপ্তাহখানেকের উপর হবে ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। বাড়ির কাজ ধরে নজরুল সাহেবের হাত পুরো ফাঁকা হয়ে গেছে। একেবারে ফাঁকা বললে চলে না। মেয়ে আর ছেলে তীব্রর ভবিষ্যতের জন্য উনি আগে থেকেই টাকার ডিপোজিট করে রেখেছেন, যার জন্য এখন কিছুটা টানাপোড়েনে আছেন। তবে চলার মতো অবস্থা আছে। আর কিছুদিন পরেই তো ছুটি শেষ হয়ে যাবে, তখন আর এমন টানাপোড়েন থাকবে না। নদী ফ্রেশ হয়ে এসে ছেলে মেয়েগুলোকে একটু পড়া দেখিয়ে ছুটি দিয়ে দেয়। তার খুব ক্লান্ত লাগছে। রাত্রে জ্বরের জন্য ঘুম হয়নি। এখন একটা ঠান্ডা ঘুম দেওয়া অতি জরুরি। ছেলেমেয়েরা এত জলদি ছুটি পেয়ে খুশিতে এক দৌড়ে বাড়ি চলে গেছে। নদী আলগোছে বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে ঈশানের কথাগুলো মাথায় বাজতে থাকে। সে ঠাটিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। আস্তে আস্তে ঘুমিয়েও যায়। ঈশানদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে ফোন টিপছে বিশাল। সে এসেছে শিশিরকে নিয়ে যেতে। শিশির ঘরে তৈরি হচ্ছে। ইতিমধ্যে আয়েশা বেগম নানা রকমের খাবার সার্ভ করে দিয়েছেন বিশালের সামনে। বিশাল শুধু কফিটা খেয়েছে। ভার্সিটি থেকে সোজা এখানে এসেছে সে। ফ্রেশও হয়নি। তার আপুকে নিয়ে বাসায় গিয়ে একেবারে ফ্রেশ হবে। আজ সকালেই শিশির ফোন দিয়ে বিশালকে বলেছে তাকে আর ডায়ানকে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি আজ রান্নাঘর থেকে নড়ছেই না। কিচেন থেকে ড্রয়িং রুমের সোফা স্পষ্ট দেখা যায়, যার দরুন ভাগিনার দিকে তাকিয়ে সে একটু শব্দ করেই হেসে দেয়। জায়ান সাথে সাথে তার 2 ঠোঁট একত্রিত করে দাঁত ঢেকে ফেলে। সে তো ভুলেই গিয়েছিল তার সামনের পাটির একটা দাঁত যে পড়ে গেছে। ইস, কি হলো এটা? তার মামা দেখে ফেলেছে তো। এখন যে তার লজ্জা করছে।
বিশাল মুস্কি হেসে ফোনটা পকেটে রেখে ভাগিনাকে টেনে নিজের কোলে বসায়। জায়ানের মাথার কুকরানো চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে বলে, কার এত সাহস, হ্যাঁ? আমার ভাগিনার দাঁত চুরি করে? এখন আমার ভাগিনা চকলেট খাবে কি করে? জায়ান গাল ফুলিয়ে বলে, আমার দাঁত কেউ চুরি করিনি মামা। আম্মু বলেছে ইঁদুর মামা নিয়ে গেছে, সময় হলে আবার ফিরিয়ে দেবে। কিন্তু তুমি আমাকে দেখে ওইভাবে হাসলে কেন? সবাই আমাকে দেখে এভাবে হাসে, মজা করে। বিশাল জায়ানের ফুলো গাল দুটোতে কষে এক চুমু দিয়ে বলে, আমি সবাইকে বকে দিব তোমাকে নিয়ে মজা না করতে, কেমন? আমিও আর হাসবো না। হয়েছে, এভাবে আর মুখ ভারী করে রেখো না। জায়ান বলে, কুটিকে বেশি করে বুকে দেবে মামা। কুটি সবার থেকে বেশি হাসে আমার দাঁত দেখে। বিশাল মুস্কি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, বকে দিব। অন্যদিকে এসব দেখে বৃষ্টি খিটখিট করছে। মামার সাথে পার্ট নেওয়া হচ্ছে, আমার নামে বিচার দেওয়া হচ্ছে না। তোদের মামু ভাগ্নিকে আমি দেখে নিব। শিশির তৈরি হয়ে আসার সাথে সাথে বিশাল আয়েশা বেগমের থেকে বিদায় নিয়ে তাদেরকে নিয়ে চলে যায়। বিশাল চলে যাওয়ার সময় বৃষ্টি দৌড়ে ড্রয়িং রুমে এসে তার মায়ের পাশে দাঁড়িয়েছিল। বিশাল শুধু একবার তাকিয়েছিল নীল ড্রেস পরা সুন্দরী রমণীর দিকে, এরপর সোজা ব্যাগ নিয়ে বাইরে, আর ভুলেও পেছনে ফিরেনি। বৃষ্টি মনে মনে বলে, আস্ত পাষাণ, তাকালেও যেন চোখ জ্বলে যায়। পরন্ত বিকেল বেলা, নদী মাথায় ওড়না চেপে ছাদে উঠেছে শুকনো কাপড় নিতে। এখান থেকে বাড়ির সামনের রাস্তা পুরোটাই দেখা যায়। বেখেয়ালি ভাবে সেদিকে চোখ পড়তেই দেখতে পায় ঈশান দাঁড়িয়ে আছে। প্রথমে নদী ভেবেছিল হয়তো ভুল, ঘুম থেকে উঠে এসে আবল তাবল দেখতে শুরু করেছে হয়তো, তাই সে চোখগুলো ভালো করে কষলে আবার সেদিকে তাকায়, আর তাকিয়ে তার চোখ ছানা বড়া। লোকটা সত্যি এসেছে। ঈশান প্রায় 2 ঘন্টা যাবৎ নদীর বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। সে শুধু নদীকে একবার দেখতে এসেছে। সকাল থেকে 1 মিনিটের জন্য শান্তি পাচ্ছে না ঈশান। তার ব্যাকুল হৃদয় বারবার শুধু মেয়েটির মায়াবী মুখটা দেখতে চেয়েছে। সে ভার্সিটিতেও ছোট গিয়ে ছিল আবার মেয়েটিকে দেখার জন্য, কিন্তু গিয়ে জানতে পারে ভার্সিটি কখনই ছুটি হয়ে গেছে, যার জন্য সে এখন 2 ঘন্টার উপরে হবে তার স্রোতসিনীর বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। নিজের কর্মকাণ্ডে নিজেই অবাক ঈশান। যে ঈশান কিনা 2 মিনিট কারোর জন্য অপেক্ষা করেনি, যার দেখা পাওয়ার জন্য, যার গান শোনার জন্য ভার্সিটির কত শত মেয়েরা লাইন লেগে থাকতো, ইভেন এখনো থাকে, সেই ঈশান চৌধুরী কিনা একটা সাধারণ মেয়ের জন্য 2 ঘন্টা যাবৎ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, শুধুমাত্র মেয়েটিকে একবার দেখবে বলে। ভাবা যায়, নদীর ছাদ থেকে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ঈশান কার সাথে যেন ফোনে কথা বলছে। কালো শার্টটায় লোকটিকে কি হ্যান্ডসাম লাগছে। ঈশান ফোনে কথা বলার মাঝে ছাদের দিকে চোখ যায়, সাথে সাথে তার বুকের ভেতর ধক করে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা নদীর স্নিগ্ধ মুখটা দেখে ঈশান কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে। উপরের ঠোঁট দিয়ে নিচের শুষ্ক ঠোঁটটা ভিজায়। ইস, কত আদুরে লাগছে মেয়েটাকে। গালগুলো কেমন ফুলে ফুলে আছে। ঈশানের ইচ্ছে করছে এখনই গিয়ে গাল দুটোতে কামড়ে দিতে। নদী তার ঘন লম্বা পাপড়ি চোখ জোড়া নিয়ে ঈশানের দিকেই ফেল করে তাকিয়ে আছে। ঈশান নদীর দৃষ্টি জোড়া অনুসরণ করে তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে। সাথে সাথে নদী হকচকিয়ে যায়, রাগী দৃষ্টি নিয়ে ঈশানের দিকে তাকায়। চোখের ভাষা এমন, কাছে পেলে আপনার খবর আছে। ঈশান ঠোঁট কামড়ে হাসে, চোখে চোখে কথা বলে ফোন করতে করতে গাড়ির দিকে চলে যায়। মনে মনে বলে যে করেই হোক এই মেয়েকে তার চাই, এজ সুন অ্যাজ পসিবল। 2টি বেডরুম, একটি কিচেন আর কিছুটা বড় সড়ো ড্রয়িং রুম মিলিয়ে বিশালের ফ্ল্যাটটি। পুরো ফ্ল্যাটটিতে বিশাল একাই থাকে। প্রায় সময় বন্ধুদের নিয়ে ফ্ল্যাটে আড্ডা দেয় সে। মাঝে মধ্যে গভীর রাত পর্যন্ত চলে সেই আড্ডা, যার জন্য খুব অগোছালো হয়ে যায় তার রুমটি। সকাল উঠে ভার্সিটি চলে যেতে হয় বলে নিজের রুম গোছানোর সময় পায় না বিশাল, কিন্তু সে খুব পরিপাটি মানুষ। সময় পেলে নিজের পুরো ফ্ল্যাটটি গোছায় সে। তাছাড়াও 11টার দিকে একজন বুয়া এসে ঘর দুয়ার গোছানো, ধোয়া মোছা, রান্না বান্নার কাজ করে দিয়ে যায়। ভার্সিটিতে যাওয়ার আগে সকালের নাস্তাটা বিশাল নিজেই তৈরি করে। শিশির এসেই আগে ওড়না কোমরে বেঁধে ভাইয়ের রুম গোছাতে লেগে পড়েছিল। বিশাল খুব শৌখিন হয় পুরো ফ্ল্যাটটাই রুচিসম্মত বিভিন্ন দামি দামি আসবাবপত্র দিয়ে সাজিয়েছে। আজ সাপ্তাহিক ছুটির দিন, ভার্সিটি বন্ধ। পরপর 2 দিন ছুটি থাকায় বিশাল ভাগিনা আর বোনকে নিয়ে ভালোই ঘোরাঘুরি করেছে। 5 দিন হতে চলল শিশির বিশালের ফ্ল্যাটে বেড়াতে এসেছে। এই 5 দিনে বিশাল তার আপু আর ভাগিনা যথেষ্ট পরিমাণ খেয়াল রেখেছে। 3 জন মিলে ভিডিও গেম খেলেছে, ক্যারাম খেলেছে, মুভি দেখেছে। শিশির ভাই আর ছেলেকে নানা রকম খাবার আইটেম করে খাইয়েছে। বিকেল হলে ঘুরতে বেরিয়েছে। মাঝরাতে 2 ভাই বোন ব্যালকনিতে বসে কফির আড্ডা দিয়েছে। এক কথায় বিন্দাস কাটিয়েছে দিনগুলো তারা। শিশির বিছানায় বসে ব্যাগে কাপড় চোপড় ভরছে। একটু পরেই তিশান আসবে তাদের নিয়ে যেতে।
সোফায় বসে মামা ভাগিনা গেম খেলছে। হঠাৎ শিশির বিশালকে উদ্দেশ্য করে বলে, তোর কাবার্ডে দ্বিতীয় ড্রয়ারের একটা মেয়ের ছবি দেখলাম। মেয়েটি কে বিশাল? বিশাল না জানার মতো করে বলে, কার কথা বলছো? অ্যাক্টিং কম কর। কি মিষ্টি দেখতে মেয়েটি, ছবি দেখেই মায়ায় পড়ে যাওয়ার মতো। বল না ভাই, কে? বাড়ি কোথায়? বিয়ে কবে করছিস? আমার সাথে আলাপ করাবি না? বিশাল জায়ানকে তার কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ায়। পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বলে, সময় হলে ঠিক জানতে পারবে। বিকেলবেলা শিউলি বেগম বারান্দায় বসে নদীর মাথায় তেল দিয়ে দিচ্ছেন। হঠাৎ নদীর ফোন বেজে ওঠে। নদী ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ঈশান ফোন করেছে। লোকটা তার স্টুডেন্টদের পটিয়ে তার নাম্বার জোগাড় করেছে। প্রথমে নদী পাত্তা দিত না, দুই একটা কড়া কথা বলে ফোন রেখে দিত। আবার ফোন দিলে নাম্বার ব্লক করে রাখতো বা ফোন রিসিভ না করে সাইলেন্ট করে রাখতো। কিন্তু কিছুতেই লোকটাকে তার পিছু ছাড়াতে পারল না। সে কল না ধরলে বাড়ির রাস্তায় এসে মেসেজ দিবে, নাম্বার ব্লক লিস্টে রাখলে অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে ধমকাবে, সোজা বাড়িতে ঢুকে নিজে এসে ব্লক খুলে যাওয়ার হুমকি দিবে। নদীর তখন কপাল চাপড়িয়ে আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। কেন সেদিন এই লোকটার গাড়িতে উঠতে হলো তাকে? সেদিন যদি ওনার গাড়িতে লিফট না নিত তাহলে কোনোদিনও লোকটা তার বাড়ি চিনত না, আর তাকে এইভাবে ডিস্টার্ব করতে পারত না। অনেকক্ষণ যাবৎ ফোন বেজে যাচ্ছে, কিন্তু নদীকে রিসিভ না করে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে শিউলি বেগম বলেন, কি রে, কখন থেকে ফোন বেজে যাচ্ছে, তুলছিস না কেন? কে ফোন করছে দেখ। নদী শিউলি বেগমের সামনেই ফোন রিসিভ করে। এখন ফোন নিয়ে উঠে গেলে উনি নিশ্চিত সন্দেহ করবে। নদী ফোন রিসিভ করে কাপা কাপা কণ্ঠে হ্যালো বলে। ভীতু চোখে একবার মায়ের দিকেও তাকায়, যিনি এখন নদীর চুলে বেনি পাকাতে ব্যস্ত। একমাত্র শিউলি বেগমের যত্নের কারণে নদীর চুলগুলো এখনো পর্যন্ত এতটা সুন্দর রয়েছে, না হলে মাথা কাকের বাসা হয়ে থাকলেও নদী কখনো তেল দেবে না। শিউলি বেগম নদীর চুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে ঘরোয়া প্রকৃতির বিভিন্ন হেয়ার প্যাক তৈরি করে মেয়ের চুলে লাগান, যার জন্য নদীর চুল এতটা মজবুত আর লং। শিলু বেগম নদীর চুল বেনি করে উঠে গেলেন। নদী যেন হাঁপ ছেড়ে বাঁচল। কল রিসিভ করে শুধু হ্যালো বলে বসেছিল সে। মায়ের সামনে কিছুতে এই লোকের সাথে কথা বলতে পারবে না নদী। তাছাড়া যেই লাগাম ছাড়া কথা বলে লোকটা, নদী লজ্জায় আর রাগে কপোকাত হয়ে যায়। নদীকে লজ্জা পেতে দেখলে শিলু বেগম কি ভাবতো পরে। ফোনের অপর পাশ থেকে ঈশানের গলা শুনে ধ্যান ভাঙে নদীর। সে আবার ফোন কানে নিয়ে ঝাঁঝালো গলায় বলে, কি চাই? তোমাকে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। রিয়েলি? পটে যাও তাহলে। কখনোই না। আমিও হাল ছাড়ছি না। দেখুন, সামনে আসো দেখি। অসভ্য লোক। ফোনের অপর পাশ থেকে ঈশানের হাসির শব্দ শোনা যাচ্ছে। নদীর রাগে গা জ্বলে যাচ্ছে। লোকটি সবসময় তাকে রাগিয়ে দেয়। নদী রেগে যাচ্ছে বুঝতে পেরে ঈশান হাসি থামিয়ে দিল। মেনলি ভয়েসে বলল, ছাদে আসো স্রোতস্বিনী। শিরশির করে উঠল নদীর শরীর। আবার স্রোতস্বিনী? এই নামটা বলেই কেন ডাকতে হবে লোকটার? আর ডাকে তো ডাকে কি মারাত্মক ভাবে ডাকে। সাথে সাথে শরীরের পশম দাঁড়িয়ে যায় তার, ভিতরে তোলপাড় শুরু হতে থাকে, বলতে বন্ধ হয়ে যায়। ঈশান আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? জলদি আসো, আমি ওয়েটিং। নদী ভেঙচি কাটে, মনে মনে বলে, ইস, জলদি আসো, মামার বাড়ির আবদার। যাবো না আমি, কি করবি তুই? কিন্তু ফোনে বলার আর সাহস পেল না। কেন যেন লোকটাকে ভীষণ ভয় পায় সে। আগে কড়া কথা শুনিয়ে দিতে পারলেও এখন আর তা পারে না। কিন্তু এটা কিছুতেই লোকটাকে বুঝতে দেওয়া যাবে না। তাই সে আবারও গলায় ঝাঁজ ঠেলে বলে, আসবো না। ঈশান বাঁকা হেসে বলে, আমি আসছি তাহলে। ঢোক গিলে নদী। বাড়িতে বাবা আছে, দেখলে বড়সড় একটা ঝামেলা হবে। লোকটাকে বিশ্বাস নেই, কলিজা ভরা সাহস, যা বলে তাই করে। ওই দিন কলেজ শেষে নদীকে দেখা করতে বলেছিল, না বলায় জোর করে নিয়ে যাবে বলেছে। সত্যি সত্যি সেদিন কলেজ থেকে ফেরার পথে রিক্সা থামিয়ে তাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেছে। তখন অবশ্য খুব কেয়ার করেছিল নদীর। তবে যাই হোক, যখন তখন তার উপর এইভাবে হুকুমদারি চালাবে কেন? সে কি তার বউ নাকি প্রেমিকা? এসব ভেবে নদী আবার খিটখিটি ওঠে, দাঁত কড়মাড় করে বলে, আপনি আমাকে এত জ্বালাচ্ছেন কেন? আমি আপনার বউ নই যে যখন যা বলবেন তাই পালন করতে হবে। ঈশান বলে, মনের বউই বড় বউ। আমি মনে মনে কবেই তোমাকে বউ ভেবে নিয়েছি, এবার তুমি আমাকে জামাই ভাবলেই হলো। ঈশানকে কপি করে নদীও বলে, মনের ভাই বড় ভাই। আমি মনে মনে কবেই আপনাকে ভাই ভেবে নিয়েছি, এবার আপনি আমাকে বোন ভাবলেই হলো।
তাই নাকি? সামনে এসে বলো দেখি তোমার কত সাহস। আপনি কি ভেবেছেন আমি আপনাকে ভয় পাই? আমি ভাববো কেন? তুমি নিজের মুখেই তো বললে তুমি আমাকে ভয় পাও। নদী তাজ্জব বনে গেল। সে কখন বলল? রেগে গিয়ে কিছুটা জুড়েই বলে ফেলে, আমি কখন বললাম আমি আপনাকে ভয় পাই? এই যে এইমাত্র আবার বললে। নদী এবার রীতিমতো রাগে ফুঁসছে। সে রেগে কিছু বলতে যাবে তার আগে ঈশান বলে ওঠে, থাক, বুঝে গেছি তুমি আসবে না। কি আর করার, আমাকেই আসতে হবে। শ্বশুর মশাই তো মনে হচ্ছে বাড়িতে। আসলে ওনার সাথে দেখা হয়ে যাবে। জামাই শ্বশুর মিলে চায়ের আড্ডা দিতে দিতে বিয়ের কথাটাও পাকা করে ফেলবো, কি বলো? নদী দাঁতে দাঁত ঘষে বলে। আসছি। ঈশান ফোন রেখে মুচকি হাসে। নদীর ছাদে উঠে দেখে নজরুল সাহেব দাঁড়িয়ে। সে যেদিক দিয়ে এসেছে উল্টো ঘুরে সেদিক দিয়ে দৌড়ে চলে যেতে নিলে নজরুল সাহেব পিছু ডেকে উঠেন। নদী মা। নদী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ বাবা। নজরুল সাহেব মেয়ের কাছে এগিয়ে আসেন, জিজ্ঞাসা গলায় বলেন, দেখছিলাম ছাদে এলি, আবার দৌড়ে চলে যাচ্ছিস যে? নদী ঘাবড়ানো স্বরে বলে, তীব্রকে খুঁজতে এসেছিলাম বাবা, ওকে একটু দরকার ছিল। তীব্রকে তো দেখলাম মাঠে ক্রিকেট খেলছে, ওকে কি দরকার? নদী আবার বিপাকে পড়ে গেল। কি বলবে এখন? একটু ভেবে বলে, ওকে একটু দোকানে পাঠানো ছিল বাবা। ওহ, কি লাগবে বল, আমি এনে দিচ্ছি। তীব্র সন্ধ্যার আগে ফিরবে না। নদীর সাথে সাথে জবাব দেয়, চিপস লাগবে বাবা, ডং ডং চিপস। নজরুল সাহেব মেয়ের কথা শুনে জোরে হেসে দেন। মেয়ের মাথায় হাত রেখে বলেন, এখনো ছোটবেলার মতো চিপস খেতে পছন্দ করিস? নদী লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলে। নজরুল সাহেব নিচে চলে যেতে নিয়ে আবার পেছন ঘুরে জিজ্ঞেস করে, আর কিছু লাগবে? নদী মাথা নাড়িয়ে বলে, চকবার আইসক্রিম। নজরুল সাহেব আবার হাসেন। হাসতে হাসতে তিনি মেয়ের বলে দেওয়া জিনিসগুলো আনতে চলে যান। বাবারও তো এমনই, ছেলে মেয়ের আবদার পূরণের মেশিন। বাবা চলে গেলে নদী ওড়নাটা পুরো গা সহ মাথায় ভালোভাবে জড়িয়ে নিয়ে ছাদের পেছন দিকটায় চলে যায়। এদিকটায় মানুষ একদমই কম থাকে। নদী ছাদের রেলিংয়ে হাত রেখে চোখ ছোট ছোট করে ঈশানকে খুঁজতে লাগলো। কি আশ্চর্য, লোকটা কোথাও নেই। তাকে আসতে বলে এখন নিজেই নেই। আবার সত্যি সত্যি বাসার ভিতরে চলে আসেনি তো? ভয়ে নদীর পুরো শরীর ঘামতে লাগলো। নদী বাসার ভেতরে এসে দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় ঈশান বসে আছে। সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে যায়। ভুল দেখছে না তো? চোখ দুটো কষলে আবার তাকায়, না ঠিকই দেখছে। এই লোক এখানে কি করছে? নদীকে দেখা মাত্রই ঈশান তাকে চোখ মারে। নদী হকচকিয়ে যায়। আশেপাশে ভীতু চোখে তাকিয়ে শিউলি বেগমকে খোঁজার চেষ্টা করে, কিন্তু নেই, শিউলি বেগম কোথাও নেই। সে ছুটে ছুটে রান্নাঘর, শোবার ঘর সব খুঁজে দেখছে, নেই। ঈশান পায়ের উপর পা তুলে আর একটু আয়েশ করে বসে এক মনে ফোন ঘেটে যাচ্ছে। আর এইদিকে নদী তো ভয়ে শেষ। মা বাবা যদি এসে পড়ে কি হবে? দুরু দুরু মন নিয়ে ঈশানকে বলে, আপনি এখানে কি করছেন? চলে যান প্লিজ, কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। নদীর কথায় ঈশানের কোনো হেলদোল হলো বলে মনে হলো না। নদী যেমন কেঁদে দেবে এখনই। অতিরিক্ত রাগলে আর ভয় পেলে তার কান্না চলে আসে। সে ভাঙা গলায় বলে, কেন এমন করছেন? যান না প্লিজ, বাবা এসে পড়বে। ঈশান সোফা থেকে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে নদীর দিকে এগোতে এগোতে বলে, বাড়িতে কেউ আসলে এইভাবে তাড়িয়ে দাও বুঝি? কেউ আর আপনি এক নন। মুস্কি হাসে ঈশান। নদীর দিকে একটু ঝুঁকে নরম গলায় বলে, স্বীকার করছো তাহলে আমি স্পেশাল কেউ? নদীর ইচ্ছে করছে বাড়ি মেরে লোকটার মাথা ফাটিয়ে দিতে। এত বদলোক ও ওর বাপের জন্মে দেখেনি। সে পাত্তা না দিয়ে ঈশানকে প্রশ্ন করলো, এখানে এসছেন কেন? আমি তো ছাদে গিয়েছিলাম। ঈশান হাই তুলতে তুলতে বলে, এসেছিলাম শ্বশুর মশাইয়ের সাথে বিয়ের কথা বলতে। ওনার মেয়ে তো আমাকে পাগল করে দিচ্ছে। ঠিক মতো খেতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। সারাক্ষণ শুধু চোখের সামনে ঘুরু ঘুরু করছে আর ছুটে গেলেই ফুরুক। এইভাবে চলতে থাকলে পাবনায় যেতে বেশি দিন লাগবে না আমার। মা অলরেডি মানসিক রোগীর উপাধি দিয়ে দিয়েছেন। তাই ভাবলাম শ্বশুর মশাইয়ের সাথে একটু কথা বলে যাই। কবে মেয়েকে সহি সালামত আমার হাতে তুলে দেবেন? রোগের ঔষধ তো ওনার কাছে। নদী কিড়মিড়িয়ে তাকায়, গলা চড়িয়ে বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? ঈশানের নির্বিকার জবাব, ভাবার কিছুই নেই। তোমার আমাকেই বিয়ে করতে হবে। রাজি না হলে তুলে নিয়ে যাব। থ্রেট দিচ্ছেন? যেটা মনে করো
হঠাৎ বাইরে থেকে জোরে শব্দ হলো। কে আসছে? বাবা এসে পড়েনি তো? উত্তেজনায় নদীর হাতের তালু ঘামছে। ঈশান এখনো ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে। নদী দ্রুত যেন দরজার দিকে গিয়ে চেক করে দেখে কেউ আসেনি। স্বস্তি ফেলে আবার ঈশানের দিকে ছুটে আসে, দাঁতে দাঁত খিচে হাত জোর করে বলে, প্লিজ এখন যান, প্লিজ। আপনি আপনি যখন বলবেন, যেখানে বলবেন, যেভাবে বলবেন, আমি ওইভাবেই দেখা করতে রাজি। যখন ফোন দেবেন তখন ধরবো, দরকার পড়লে ওয়াশরুমেও ফোন নিয়ে যাব। তবু আপনি এখন যান, প্লিজ। ঈশান বিশ্বাস না করার মতন এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো তো? একদম সত্যি, পাক্কা সত্যি, 3 সত্যি। ঈশান আড়মোড়া ভেঙে হাই তুলে চলে যেতে যেতে বলে, মনে থাকে যেন। আমি কিন্তু ভিডিও কল দিব। আর হ্যাঁ, ওয়াশরুমে গেলে ভিডিও কল ধরার প্রয়োজন নেই, ওটা বিয়ে করে এমনিতেই দেখতে পাবো। নদী লজ্জায় চোখ খিচে বন্ধ করে গায়ের ওড়না খামছে ধরে। অসভ্য, অসভ্য, অসভ্য। ঈশান হাসতে হাসতে চলে যায়। আজকে ভালো জব্দ করা গেছে মেয়েটাকে। এবার দেখি কি করে ইগনোর করে থাকতে পারে। খুব সুন্দর একটা খোলামেলা জায়গায় বসে আড্ডা দিচ্ছে দুই বন্ধু। ছুটির দিনগুলোতে বিশালই ফোন দিয়ে ঈশানকে দেখা করার কথা বলে। রাত ছাড়া এখন আর বিশাল আগের মতো বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারে না, চাকরির জন্য সময় পায় না। ঈশান আর বিশালের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। দুজনের বন্ধুত্ব এতটাই গাঢ় যে আজ পর্যন্ত কেউ তাদের মধ্যে ফাটল ধরাতে পারেনি। এত বছরের বন্ধুত্ব জীবনে তাদের মধ্যে কোনো কথা কাটাকাটিও হয়নি। দুজন দুজনকে চোখ বুজে বিশ্বাস করে। একে অপরের পছন্দ, হাইট, পোশাক, বডি শেপও এক। শুধু স্বভাবের দিক দিয়ে বিশাল একটু শান্ত প্রকৃতির আর ঈশান বেপরোয়া। তবে রাগ আছে দুজনেরই। বিশাল নিজের রাগ কন্ট্রোল করতে পারলেও ঈশান পারে না। বিশাল কফিতে চুমুক দিতে দিতে ঈশানকে জিজ্ঞেস করে, একটা মেয়ের সাথে কথা বলেছিলি না ওই দিন? প্রথম দেখায় নাকি তোর হার্টবিট বেড়ে গেছে। কি খবর মেয়েটার? নিশ্চয়ই খুব জ্বালাচ্ছিস বেচারিকে। ঈশান বাঁকা হাসে, কফিতে চুমুক দিতে দিতে বলে, ঈশান চৌধুরীর নজরে পড়েছে, একটু তো জ্বালা সহ্য করতেই হবে। ভাবছি বাবাকে পাঠাবো বিয়ের প্রস্তাব দিতে। বড্ড পুড়ছে বুকের ভেতরটা ওকে ছাড়া। বিশাল হেসে ঈশানের পিঠে শব্দ করে চাপড় মারে। শালা পুরো পাগল হয়ে গেছিস তুই। ঈশানও হাসে, মাথা চুলকে বলে, ওই আর কি। আচ্ছা, তুইও তো বলেছিলি একটা মেয়েকে নদীর পাড়ে দেখে মুগ্ধ হয়েছিলি। কে এসে? খোঁজ পেয়েছিস পরে মেয়েটার? হ্যাঁ, পেয়েছি। প্রথম দেখার পর মেয়েটাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। হাল ছেড়ে যখন চাকরি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তখন হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবেই আমার সামনে মেয়েটার কেউ না, আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট। অথচ দেখ, হাতের কাছে রেখে আমি ওকে সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। জানিয়েছিস ওকে? না, এখন ওরকম কিছু আচরণ করিনি ওর সাথে। আমাদের সরাসরি দেখাই তো হয়েছে কেবলমাত্র কয়েকদিন। কি বলছিস? খোঁজ পেয়ে এখনো হাত পা গুটিয়ে বসে আছিস? বলে কেন দিচ্ছিস না? পরে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কি করবি? বলে দেবো শীঘ্রই। মেয়েটা আমার স্টুডেন্ট। হঠাৎ টিচার থেকে এমন প্রস্তাব পেয়ে কেমন রিয়াকশন দেব তাই ভাবছি। হ্যাঁ, তো ভেবে কাজ নেই, ডিরেক্ট প্রপোজ করে দিবি। তোর মতন ছেলেকে না করতেই পারবে না। বিশাল চিন্তিত সুরে বলে। তাদের কথার মাঝে উপাল, রবির সাথে আরো কয়েকজন বন্ধু এসে উপস্থিত হয়। আগের টপিক ঢাকা পড়ে শুরু হয়ে গেল তাদের জামশেদ আড্ডা। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে নদীকে নিজের বাড়িতে নিয়ে এসেছে বৃষ্টি। নিয়ে আসার অবশ্য কারণ আছে। বৃষ্টির ভাতিজাকে পড়ানোর দায়িত্ব পড়েছে নদীর কাঁধে। শিশির কবে থেকেই জায়ানের জন্য টিউটর খুঁজছিল। বৃষ্টিকে বলেও রেখেছিল একটা ভালো দেখে টিউটর বের করতে। বৃষ্টি কবেই নদীকে বলে রেখেছিল। প্রথমে নদী রাজি না হলেও বৃষ্টির জোড়াজুড়িতে রাজি হয়। এতদিন আসতে পারেনি, জায়ান নাকি কোথায় বেড়াতে গিয়েছিল। জায়ানের সাথে নদী আর শিলার আগেই দেখা হয়েছিল, সরাসরি না ভিডিও কলে। তখনই বুঝে গিয়েছিল ছেলেটা দুষ্টু শিয়ানা। তাকে দেখে বলেছিল, তুমি দেখতে খুবই সুন্দর। আমার মতন এমন একটা সুন্দর মেয়েকে আমি বিয়ে করব বড় হলে। নদী ঠাট্টা করে বলেছিল। এখন কি হয়েছে? জায়ানের জবাব ছিল, এখন তো আমি খুব ছোট, সে করলেও আম্মু দেবে না বিয়ে করতে, তাই বড় হওয়ার জন্য ওয়েট করছি। শিলা আর নদী তো তখন হাসতে হাসতে লুটিয়ে পড়েছে।
এই ছেলের পাকা কথা শুনে। সোফার মধ্যে আহম্মকের মতো বসে আছে নদী, তার দুপাশে শিশির আর আয়েশা বেগম বসা। শিশির তো প্রথম নদীকে দেখে 440 ভোল্টের শক খেয়েছে। এই মেয়ে বৃষ্টির ফ্রেন্ড, এর ছবি তো বিশালের কাবাটে দেখেছিল সে। সরাসরি আরো সুন্দর দেখতে। না, তার চাপা ভাইয়ের পেট থেকে আজ রাতেই সব বের করতে হবে তাকে। শিশির আর আয়েশা বেগম মিলে নদীর পাশে বসে তার পুরো 14 গোষ্ঠীর পরিচয় বের করে ফেলছে। দুজনের সে কি প্রশ্ন, কি আদর মাখানো কথা। হাসাহাসি করে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ফেলছে। নদীও খুব সহজে এই দুজনের সাথে মিশে গেছে। তাদের ব্যবহার এত ভালো, নমনীয়, নদী মুগ্ধ না হয়ে পারেনি। মানুষগুলো এত বড় লোক হয়েও তার সাথে কি সুন্দর ব্যবহার করছে, কত সহজে তার সাথে মিশে গেছে। বৃষ্টি এসে তাদের মাঝখান থেকে নদীকে টেনে তুলতে তুলতে বলে, দেখি ছাড়ো তো আমার বান্ধবীকে। আহারে, আমার মিষ্টি জান্টুসটাকে একদম চ্যাপটা বানিয়ে দিচ্ছে। তুই আয় তো নদী, আমার সাথে আয়, তোকে আমি আমার ঘরে নিয়ে যাই। এরা তোকে এত সহজে ছাড়বে না। শিশির হেসে বলে, হ্যাঁ নিয়ে যা, মেয়েটা এসেছে পথ থেকে আমরা ওকে চেপে ধরেছি। আহারে বেচারা, কিছু বলতেও পারেনি। আয়েশা বেগম বলেন, হ্যাঁ ঠিকই তো, আমরাও না কিছু খেতেও দেইনি। আমি যাই, ওর জন্য নাস্তার ব্যবস্থা করি। শোনো মেয়ে, তুমি কিন্তু খেয়ে যাবে কেমন? নদীকে উদ্দেশ্য করে বলে। নদী নিচু গলায় বলে, না 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 আন্টি, ব্যস্ত হবেন না, আর আমি কিছু খাবো না। আয়েশা বেগম মেকি ধমকে বলেন, একটা দিব? আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, এমনি এমনি যেতে দেবো নাকি? হয়েছে হয়েছে, পরে কথা হবে। আমরা সবে ভার্সিটি থেকে ফিরেছি, খুব ক্লান্ত, একটু রেস্ট নিতে দাও। জিরিয়ে পড়ে জায়ানকে পড়াবে নে। এই বলে টানতে টানতে নদীকে নিজের ঘরের দিকে নিয়ে গেল বৃষ্টি। যাওয়ার পথে নদী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখছে। কত সুন্দর বাড়ি, প্রতিটা জায়গায় শৌখিনতায় ঘেরা। দেখে বোঝাই যাচ্ছে খুব যত্নে তৈরি করেছে বাড়িটি। আসার পথে বাড়ির সামনে বাগানও দেখেছে সে, সেখানে তার প্রিয় ব্ল্যাক রোজ গাছও আছে। এত বড় বাড়িতে টিউশনি করতে এসে নদীর কেমন অস্বস্তি লাগছে এখন। নদীকে জায়ানের ঘর দেখিয়ে দিয়ে বৃষ্টির নিচে চলে গেছে। নদী পা টিপে টিপে সেদিকে এগোচ্ছে। এদিক থেকে এসে সে কনফিউজড হয়ে যায় বৃষ্টি তাকে কোন ঘরটায় ঢুকতে বলেছে, কারণ এখানে একসাথে কয়েকটা দরজা। নদী আন্দাজে একটি রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে, আর ঢুকেই সে মুগ্ধ হয়ে যায় পুরো ঘরটি দেখে। কামরা হতো, আচ্ছা এত সুন্দর ঘরটাকে থাকতে পারে নদী ভাবছে। বৃষ্টির ঘরটা থেকেও বেশি সুন্দর এই ঘর। নদীর ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে ঈশান বেরিয়ে আসে। ঈশানকে দেখে নদীর চোখ বড়িয়ে আসার উপক্রম। সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে ঈশান, পরনে সাদা টাওয়াল পেঁচানো, চুল থেকে এখনই চুয়ে চুয়ে পানি পড়ছে। এখানে এই অবস্থা ঈশানকে দেখে রিয়াকশন দিতে ভুলে গেছে নদী। গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না তার, হাত পা জমে বরফ হয়ে গেছে। ঈশান নিজেও অবাক নদীকে দেখে। তার স্রোতসিনী এখানে কি করছে? দিন দুপুরেও এই মেয়েকে স্বপ্ন দেখতে শুরু করেছে এখন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে জোরে আয়েশা বেগমকে ডাক দেয়, মা, আমি তো বিয়ে করিনি, ঘরে বউ এলো কি করে? নদী এক কোনায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ঈশান বুড়কুসকে তাকেই পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঈশান নদীকে ধমকে বলে, এই মেয়ে, রাতে ঘুমাও না? নদী ধীর গলায় বলে, ঘুমাই। তাহলে আমার স্বপ্নে কি করো? নদী কিছু বলার ভাষা খুঁজে পেল না। এই লোক টিটকারি করছে, তাও এভাবে ধমকে। এসে কোন ছেলের পাল্লায় পড়লো খোদা। ঈশান আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? ঈশানকে খালি গায়ে দেখে নদীর বুকের ভেতর ধকধক করছে। সে আমতা আমতা করে বলে, আগে পোশাক পরে আসেন, লজ্জা করে না এভাবে একটা মেয়ের সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে? হোয়াট? লজ্জা কেন করবে? আমার এই 6 প্যাক দেখার জন্য কত মেয়ে উন্মাদ জানো? আর তুমি সেটা অনায়াসে দেখে ফেলেছো। কি লাগ তোমার? এনিওয়ে, তুমি আমার বাড়িতে, আমার বেডরুমে, আমার চোখের সামনে কি করে আসলে? চিনলে কি করে? দরজার কাছ থেকে বৃষ্টি বলে, ও আমার সাথে এসেছে ভাইয়া, আমি নিয়ে এসেছি। তোর সাথে? হ্যাঁ, নদী বেস্ট ফ্রেন্ড হয় আমার। কিন্তু তুই ওকে চিনিস কি করে? ঈশান বৃষ্টির মাথায় চাটি মেরে বলে, তোর বেস্ট ফ্রেন্ড আগে বলিসনি কেন? আহ ভাইয়া, মারছিস কেন? আমি কি জানতাম নাকি তুই ওকে আগে থেকে চিনিস? আর নদী, তুইও তো আমাকে কিছু বলিসনি ভাইয়া, আর তুই যে আগে থেকে পরিচিত। নদী মুখ বেঁকিয়ে বলে, আমি কি জানতাম নাকি এই বজ্জাত লোক তোর ভাই? ঈশান রেগে বলে, কি বললে তুমি? নদী দ্রুত বৃষ্টির পাশ ঘেঁষে দাঁড়ায়, কাঁদো কাঁদো সুরে বলে,
তোর এই বজ্জাত ভাই কটা দিন ধরে আমাকে জ্বালিয়ে মারছে বৃষ্টি। বৃষ্টি ভুরু কুচকে বলে, কেন? তোকে জ্বালাবে কেন? কারণ ও তোর ভাবি হয়। বৃষ্টি হা হয়ে যায়, অবাক কণ্ঠে বলে। ভাবি? ঈশান একটা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলে। ইয়াপ। বৃষ্টি কোমরে হাত রেখে নদীর দিকে ছোট ছোট করে চোখ দিয়ে তাকায়। এসব কি শুনছি নদী? তুই আর ভাইয়ার রিলেশনে আছিস আর আমি জানি না? বৃষ্টির কথায় নদী যেন আকাশ থেকে পড়ল, ফটাফট উত্তর দিল। আমার ফুসফুসের কসম বোন, আমি এই লোকের সাথে আর কোনো প্রেম টেম করছি না। তাহলে ভাইয়া যে বললো? নদী মুখ খোলার আগেই ঈশান বলল, বিয়ে করছি খুব শীঘ্রই তোর বান্ধবীকে। ভাইয়ের বউ তো ভাবি হবে নাকি? এখন থেকেই ভাবি ডাকার অভ্যেস করে নে। বৃষ্টির চোখ চকচক করে ওঠে খুশিতে, সে দুই হাতে তালি বাজিয়ে লাফিয়ে ওঠে। সত্যি বলছিস ভাইয়া? নদী আমার ভাবি হবে? আমি মোটেও তোর ভাবি হব না বৃষ্টি। তোর এই বজ্জাত ভাইকে বিয়ে করার আমার কোনো শখ নেই। তুই চুপ কর। ঈশানের দিকে তাকিয়ে, হ্যাঁ রে ভাইয়া, তুই নদীর প্রেমে পিচ্ছিল খাবি কি করে বলতো? তোর না মেয়েতে অ্যালার্জি? ঈশান নদীর দিকে তাকিয়ে মুস্কি হাসে। ওকে দেখে অ্যালার্জি গায়েব হয়ে গেছে। ওহো, মেরে দোস্ত হে হি ইতনা খুবসুরত। বৃষ্টির কথা শুনে নদীর তো এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ অবস্থা হয়ে গেল। এ দেখি এর ভাই থেকেও এক কাঠি ওপরে। হঠাৎ জায়ান নদীকে খুঁজতে খুঁজতে ঈশানের ঘরে এসে উপস্থিত হলো। সে নদীর হাত ধরে টানতে টানতে বলল, নদী আন্টি আসো, আমাকে পড়াবে না? আমি এখন থেকে বই খাতা নিয়ে তোমার জন্য ওয়েট করছি। ঈশান জায়ানের কোকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আন্টি ঘিরে বল চাচিমণি। নদী ফুঁসে ওঠে। আমি আর কালকে থেকে আসবো না বৃষ্টি। জায়ের জন্য নতুন টিউটর খোঁজ। জায়ান বলে, কেন নদী আন্টি? আমি তোমাকে চাচিমণি ডাকবো না, সত্যি বলছি। তবুও তুমি আমাকে পড়াও। আগের টিউটরটা খুব বাজে ছিল, কিভাবে খিটখিটিয়ে কথা বলতো, আমার একদমই পছন্দ ছিল না। তুমি এত কিউট, আমি তোমার কাছেই পড়বো। এই বলে নদীকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল জায়ান। এদিকে বৃষ্টি ভুরু চোরা বাঁকিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির চাহনি দেখে ঈশান বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আগে দেখিসনি? তোর মাথায় কি চক্কর চলছে ভাইয়া? ঈশানের ভাবলেশীন জবাব। আপাতত তোর বান্ধবীকে পটিয়ে বিয়ে করা। নদীকে পটানো এত সহজ না ভাইয়া। তুই আছিস কি করতে? আমি? ইয়েস। কিন্তু আমি তো। বৃষ্টিকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে ঈশান বলে, তুই ওর বান্ধবী, তুই নিশ্চয়ই জানবি ও কেমন ছেলে পছন্দ করে কেমন নয়। তা জানি, কিন্তু। ঈশান আকুল কণ্ঠে বলে, কিন্তু কি বৃষ্টি? ও যেমন পছন্দ করে আমি ঠিক ওরকম হয়ে যাব। ও যা চায় তাই দিব। স্বাধীনতা চাইলে স্বাধীনতা দিব। যত পড়তে চায় তত পড়াবো। ওকে কখনো কষ্ট দিব না, সবসময় হ্যাপি রাখার চেষ্টা করব। তুই প্লিজ ওকে একটু বোঝা। কটা দিন যাবত উন্মাদের মতন পড়ে আছি ওর পেছনে। যেই আমি কারোর জন্য 5 মিনিট ওয়েট করি না, সেই আমি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি ওর বাড়ির রাস্তায়, শুধুমাত্র ওকে একটাবার দেখার জন্য। আমি চাইলে ওকে জোর করে বিয়ে করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এতে ওর চোখে আমি নিচে নেমে যাব। আমি চাই ও মন থেকে আমাকে মেনে নিক, দেন আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে ওকে বিয়ে করতে চাই। কথাগুলো একটানা বলে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে ঈশান। বৃষ্টি এখনো অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাই কি করে নদীকে এত ভালোবেসে ফেললো? না, সে যে করে হোক নদীকে বোঝাবে, তাকে বোঝাতেই হবে। শিশির সবেমাত্র বিশালের সাথে কথা বলে ফোন রেখেছে। তার ভাই মেয়েটিকে এত পছন্দ করে না বললে জানতেই পারতো না। সে মনে মনে ভেবে নিয়েছে যত দ্রুত সম্ভব মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তার অমন গোমরামুখ ভাই যে কাউকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলবে, এটা শিশিরের কাছে এখনো অবিশ্বাস্য লাগছে। তিশান শিশিরকে মনোযোগী হয়ে কিছু ভাবতে দেখে জিজ্ঞেস করে, কি এমন ভাবছো বলো তো? এসে থেকে দেখছি এইভাবেই ভেবে চলেছ। শিশির খুশি খুশি মুখ করে বলে, জানো বিশাল একটা মেয়েকে পছন্দ করে। এটা তো স্বাভাবিক কিছুই, এ নিয়ে আবার এত ভাবার কি আছে? আরে কোন মেয়েটাকে পছন্দ করে জানো? তিশান কফির মগে চুমুক দিতে দিতে বলে, কোন মেয়ে? ওই যে আজকে
জায়ানকে পড়িয়ে গেল না একটা মেয়ে এসে, বৃষ্টির ফ্রেন্ড। তোমার সাথে তো যাওয়ার পথে দেখাই হলো ওই মেয়েটাকে। হো, নদীর কথা বলছো? ওকে তো আমি আগে থেকেই চিনি। বোর্ড পরীক্ষায় তো বৃষ্টির পাশেই সিট পড়েছিল। আমার সাথে অবশ্য বেশ কয়েকদিন কথা হয়েছে। মিষ্টি একটা মেয়ে, বিশালের সাথে ভালোই মানাবে। বলছো না, আমারও মেয়েটিকে ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও হয়েছে। কি মিশুক, আমার আর মায়ের সাথে কত তাড়াতাড়ি মিশে গেছে। তিশান টিটকারি সুরে বলে। দেখো মা, আবার ঈশানের জন্য সিলেক্ট করে ফেলে কিনা ওকে। শিশির চটে গিয়ে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবে না। মেয়ের কি অভাব পড়েছে নাকি? এই মেয়েকেই কেন সিলেক্ট করতে হবে? আরে আরে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। এইরকম মজা করো কেন? আর করব না, ভুল হয়েছে আমার। এভাবে গাল ফুলিয়ে রেখো না, দেখতে কিউট লাগে। শিশির রাখতে গিয়েও হেসে দেয়। ভার্সিটিতে আজ বৃষ্টি খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। নদী আর শিলা হা করে তাকিয়ে দেখছে। বৃষ্টি এমনিতেই দেখতে খুব সুন্দর, আজ সেজে আসার কারণে তাকে আরো বেশি সুন্দর লাগছে। শিলা কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলল, আজ এত নায়িকা নায়িকা লুক দিয়ে এসেছিস যে, বিশাল স্যারকে পটাতে বুঝি? বৃষ্টি হাতের ফুলের তোড়াটা দেখতে দেখতে বলে, একদম ঠিক ধরেছিস। আজকে আমি ওই বেটাকে প্রপোজ করেই ছাড়বো। অ্যাকসেপ্ট না করলে ভাইয়াকে বিচার দেব, কারণ জেনেই ছাড়বো কেন আমাকে পাত্তা দেয় না। তা তো বুঝলাম, কিন্তু প্রপোজটা করবি কোথায়? স্যার যা রাগি, আমারই তো ভয় করছে। ভার্সিটিতেই করব, ওই ছাদের ওপরে। তোদের দুজনের দায়িত্ব হচ্ছে বিশাল স্যারকে যে করেই হোক ওই ছাদে নিয়ে আসা। কি পারবি না? শিলা উল্টো ঘুরে হাঁটা দিল। বৃষ্টি আর নদী টেনে তাকে আবার একই জায়গায় এনে দাঁড় করালো। শিলা কাঁদো কাঁদো ভয়েসে বলল, আমার মরার কোনো শখ নাই বোন, আমারে ছেড়ে দে, আমি বাড়ি চলে যাই। এমন করছিস কেন শিলা? আমি নিজে এত বড় কলিজা নিয়ে স্যারকে প্রপোজ করতে চলেছি, আর তোরা এত ছোট কলিজা নিয়ে সামান্য এটুকু করতে পারবি না? নদী বুকে সাহস নিয়ে বলে, পারবো না কেন? আলবাত পারবো, পারতেই হবে। চল শিলা। শিলা প্রায় কান্না করে দিচ্ছে। আমি যাব না দোস্ত, দয়া কর। বৃষ্টির অবস্থা তো দফা রফা করবেই, সাথে আমাদেরটাও। নদী ধমক দিয়ে বলে, চুপ কর। নিজে 5টা রিলেশন করতে পারিস আর বান্ধবীকে একটা করার সুযোগ করে দিবি না। ওগুলো তো বিলাই ছিল, আর এইটা তো বাঘ। এদিকে বৃষ্টি নিজের দুরু দুরু মন নিয়ে ছাদে চলে যায়। আজকের ওয়েদারটা ঠান্ডা, রোদ নেই, আকাশে কেমন গুড়ি গুড়ি মেঘ জমতে শুরু করেছে। এখন বৃষ্টি না নামলেই চলে। বিশাল লাইব্রেরিতে দাঁড়িয়ে হাতের তালুতে একটা বই নিয়ে গভীর নজর বোলাচ্ছে। শিলা আর নদী দরজার কাছে ঠেলাঠেলি করছে ভিতরে ঢোকা নিয়ে। একে ঠেলছে তো ও ওকে ঠেলছে, কেউই সাহস দেখিয়ে সামনে যেতে পারছে না। শেষমেশ শিলা নদীকে জোরে এক ধাক্কা মারে। এক ধাক্কায় নদী পুরো স্যারের সামনে। নদী চোখ গরম করে শিলার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিলার বাচ্চা। শিলা নদীর রাগ দেখে দুহাত কান ধরে ইশারায় বলে, সরি দোস্ত। বিশাল বাঁকা চোখে একবার নদীর দিকে তাকিয়ে আবার বইয়ে মনোযোগ দিয়ে বলল, কিছু বলবে? নদী মাথা দুই দিকে নাড়তে গিয়ে আবার ওপর নিচে ঝাঁকায়, মিনমিনিয়ে বলে, আপনি কি খুব ব্যস্ত স্যার? বিশালের গম্ভীর কণ্ঠ। কেন? আসলে আপনাকে বিলকিস ম্যাম যেতে বলেছে ছাদে, আমাকে পাঠালো আপনাকে নিয়ে যেতে। মনে মনে বলে, আল্লাহ এইবারের মতো মাফ করো, বলার জন্য মসজিদে একটা মোম দিয়ে দিবনে। বিলকিস ম্যাম হলো ওদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী ম্যাম। বিশাল স্যারের সাথে খুব মিল। ওনার কথা বললে স্যার কখনোই না বলবেন না বলে তাদের ধারণা, হলোও তাই। বিশাল বুড়ো জোড়ায় কিঞ্চিত ভাঁজ ফেলে বলল, ছাদে কেন? নদী ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমি কি জানি স্যার, আমাকে তো শুধু বলেছে আপনাকে ডেকে নিয়ে যেতে। বিশাল হাতের বইটা রেখে শ্বাস ফেলে। আচ্ছা চলো। স্যার আগে আগে নদী পিছু পিছু হাঁটছে। ভয়ে শিলার হাত চেপে ধরে রেখেছে। কি হবে কে জানে। বিশাল ছাদে উঠে দেখে লাল জামা পরা একটা মেয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচূড়া ফুলগুলো পুরো ছাদে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিল্ডিং এর ছাদটা বেশি উঁচু নয়, কেবলমাত্র একতলা। কৃষ্ণচূড়া গাছটা পাশ ঘেঁষে থাকায় গাছের ডালপালাগুলো পুরো ছাদে ছড়িয়ে গেছে। বিশাল এক পা দুপা করে সামনে এগিয়ে যায়। নদী আর শিলা ছাদের দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেউ আসছে কিনা। বিশালের উপস্থিতি বুঝতে পেরে বৃষ্টির বুকের ভেতর ড্রাম বাজতে লাগলো।
বিশাল যত এগোচ্ছে বৃষ্টির হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। বিশাল বৃষ্টির পাশে এসে দাঁড়ানোর সাথে সাথে বৃষ্টি উল্টো ঘুরে তার সামনের হাঁটু গেড়ে বসে পড়ল। সামনে ধরলো হাতে থাকা একগুচ্ছ লাল গোলাপের তোড়াটা। এক নিঃশ্বাসে বলে ফেলল, আই লাভ ইউ স্যার। আমি আপনাকে খুব 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 ভালোবাসি। বিশাল অবাক হয় না। সে জানতো একদিন না একদিন এই রকমটাই ঘটবে, যার জন্য সে মেয়েটাকে কখনো পাত্তা দিত না। বন্ধুর বোন বলে কিছু বলতো না। যদি তাদের বন্ধুত্বে ফাটল ধরে, কিন্তু মেয়েটা তাকে শেষমেশ প্রপোজ করেই বসলো। বিশাল শান্ত কণ্ঠে বলল, ওঠো। বৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বিশাল বুকের ওপর হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে প্রেম নিবেদন করার সাহস কি করে হলো তোমার? যেভাবে ভালোবাসার সাহস হয়েছে। ধমকে ওঠে বিশাল। শাট আপ। আমার হাত দেখেছো? এক থাপ্পড়ে একদম সবগুলো দাঁত ফেলাই দিব। বৃষ্টিও সাহস নিয়ে ফটাফট উত্তর দেয়, আমার পা দেখেছেন? এক দৌড়ে পালিয়ে যাব। বিশাল অন্য পাশে মুখ ফিরিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে। রাগলে চলবে না, মেয়েটাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। দিনকে দিন মেয়েটার পাগলামি বেড়ে চলেছে। এখন না বোঝালে পরে আরো বেশি করবে। বিশাল শীতল কণ্ঠে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে, দেখো বৃষ্টি, আই নো ইউ লাভস মি, অ্যান্ড সেটা অনেক আগে থেকেই। কিন্তু তোমাকে বুঝতে হবে আমি তোমাকে ভালোবাসি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার প্রতি আমার তেমন কোনো ফিলিংস কাজ করে না। আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকলে আই এম সরি ফর দ্যাট। কিন্তু তোমাকে এগুলো বলা ছিল তো আমার আর কিছু করার নেই। বোঝার চেষ্টা করো, আমি অনেক আগে থেকে লক্ষ্য করেছি আমার প্রতি তোমার আচরণ। এভাবে চলতে থাকলে তো হয় না বৃষ্টি। প্লিজ, তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। এভাবে একজনের পেছনে পড়ে থেকে তুমি নিজের ভবিষ্যৎ কেন নষ্ট করছো? এটা তো বোকামি করছো তুমি, তাই না? তোমার উচিত লেখাপড়ায় মনোযোগী হওয়া, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করা। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি। আমাদের মধ্যে ওই ধরনের সম্পর্ক কখনোই সম্ভব না বৃষ্টি। তোমার ভাই আমার খুব খুব ভালো বন্ধু, আবার আমার বোন তোমাদের পরিবারের বউ। আশা করি তুমি এমন কিছুই করবে না যেন আমাদের এই সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরে। বৃষ্টির চোখ ছলছল করে ওঠে। ভাঙা গলায় বিশালকে জিজ্ঞেস করে, কেন স্যার? আমাদের মধ্যে কেন কিছু সম্ভব নয়? আমি আপনাকে খুব ভালোবাসি। আমার পুরো কল্পনা জুড়ে আপনার অস্তিত্ব বিরাজমান। আমি সব সময় আপনাকে নিয়ে ভাবি, আপনাতে ডুবে থাকি। দূর থেকে চেয়ে কেবল আপনাকেই দেখি। আমার কি যোগ্যতা নেই আপনাকে আপন করে পাওয়ার? আমার অনুভূতি কেন স্পর্শ করতে পারে না আপনার হৃদয়? ওই হৃদয়টা এত পাষাণ কেন স্যার? বৃষ্টির এত আকুলতাও যেন বিশালের মন গলাতে পারল না। তাই তো বৃষ্টির বুক ঝাঁঝরা করে দেওয়ার জন্য এক বিষাক্ত কথার তীর ছুঁড়ে সে। আমি অন্য একজনকে ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। সাথে সাথে বৃষ্টির বুকে রক্তক্ষরণ শুরু হয়। চোখ দিয়ে আপনা আপনি বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। এত কষ্ট কেন হচ্ছে তার? মনে হচ্ছে এই বুঝি বুকের ভেতর খাপটি মেরে বসে কেউ ধারালো ছুরি চালাচ্ছে। ভালোবাসার মানুষটার মুখ থেকে অন্য কাউকে ভালোবাসি বলা কথাটা শুনতে বুঝি এতটাই যন্ত্রণার হয়। এতদিনের বিশালের এত ইগনোর, তাকে পাত্তা না দেওয়া, তার অনুভূতির মূল্য না দেওয়া, সব কষ্ট যেন এই কথাটার কাছে তুচ্ছ হয়ে গেল। কানে শুধু একটা কথাই বাজতে লাগলো, আমি অন্য একজনকে ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। না, আর সহ্য হচ্ছে না। বৃষ্টি দুই হাতে কান চেপে ধরে এক দৌড়ে নিচে চলে গেল। শিলা আর নদী বৃষ্টিকে এভাবে কাঁদতে কাঁদতে ছুটে যেতে দেখে অবাক হয়ে যায়। বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে বিশালও ছাদ থেকে নেমে পড়ে, কিন্তু নামার সময় নদীর দিকে এমনভাবে তাকিয়েছে যে এক তাকানোতেই নদীর অন্তরাত্মা নাড়িয়ে দিয়েছে। শিলার সাথে সাথে বৃষ্টির পেছনে দৌড়ে যেতে পারলেও নদী পারল না। তার মাথায় কেবল একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো বিশাল স্যারের লোক। এমনভাবে তাকিয়েছে কেন স্যার তার দিকে? স্যারের এই দৃষ্টি তো এর আগে কখনো দেখেনি নদী। ভিতরটা ছটফট করছে। সে যা ভাবছে এমন কিছু যেন না হয় আল্লাহ। কেটে গেছে অনেকগুলো দিন। সেদিন ভার্সিটি থেকে ফিরে বৃষ্টি বাথরুমের দরজা আটকে প্রচুর কেঁদেছে। এত কেঁদেছে যে তীব্র জ্বর বাঁধিয়ে ফেলেছে। অনেকদিন জ্বরের সাথে যুদ্ধ করে শেষমেশ সুস্থ হয়েছে, কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে। আগের মতন হাসি খুশি থাকে না, সবার সাথে মিশে না, বেশি কথা বলে না। নদী ভেবেছিল ঈশানের কারণে জোয়ানকে আর পড়াতে আসবে না, কিন্তু বৃষ্টির জন্য আসতে হলো। ওই দিনের পর থেকে বৃষ্টি প্রচুর ভার্সিটি অফ দিত, যার জন্য নদীর সাথে বৃষ্টির একদমই দেখা সাক্ষাৎ হতো না। ফোন দিলে ফোনেও কথা বলতো না বেশি। জায়ানকে পড়াতে এসে নদী প্রতিদিন বৃষ্টির সাথে সময় কাটিয়ে যায়। আয়েশা বেগম মেয়েকে এমন চুপচাপ হয়ে যেতে দেখে নিজেই নদীকে জোর করে রেখে দেয় বৃষ্টির সাথে সময় কাটানোর জন্য। মেয়েটা আসলে বৃষ্টির মনটা ভালো থাকে। জায়ানকে পড়ানোর জন্য আজকে প্রথম পারিশ্রমিক দিয়েছে শিশির। 1 তারিখ আসার সাথে সাথে তার হাতে বেতন তুলে দিয়েছে সে। শিশিরের আচরণ দেখে নদী মাঝে মধ্যে ভীষণ অবাক হয়। এত ভালো ব্যবহার করেন উনি তার সাথে।
কোনো স্টুডেন্টের মায়া আচরণ যে এতটা নমনীয় হয় এই প্রথম দেখেছে নদী। এই 1 মাসে আর যাই হোক না কেন, নদী আর ঈশানের সম্পর্ক খুব গাঢ় হয়েছে। নদী ঠিক যেমন পছন্দ করে বৃষ্টির থেকে জেনে ঈশান পুরো তেমন হওয়ার চেষ্টা করেছে। নদীও এখন ঈশানের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। ঈশানের এত কেয়ার, সম্মান, ভালোবাসা দেখে নদী মুগ্ধ না হয়ে পারেনি। প্রতিদিনই রাত জেগে ফোনে কথা বলা তাদের নিত্যদিনের রুটিন হয়ে গেছে। নদীর জোড়াজুড়িতে ঈশানকে প্রায় গান গেতে হয়, আর নদী তা চোখ বুজে অনুভব করে। মনে হয় যেন ঈশানের গাওয়া প্রতিটি গানের লাইনই তার জন্য লেখা। ছেলেটার গানের গলা এত মারাত্মক, একবার শুনলে যেন মন ভরে না, আর কয়েকটা শুনতে পারলে শান্তি লাগতো। আজকেও খুব সুন্দর একটা নীল শাড়ি পরে বের হয়েছে নদী, তবে ওই দিনের মতো এটা তার মায়ের শাড়ি নয়। এই শাড়িটা ঈশান প্রথম গিফট করেছে তাকে। সে অবশ্য নিতে চায়নি, কিন্তু ঈশান খুব জোড়াজোড়ি করে দিয়েছে তাকে, তাই সেও ঈশানকে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি গিফট করেছে। আজ তারা দুজনের দেওয়া গিফটের পোশাক পরে বের হচ্ছে। নদীর বাবা মা দুজনেই আজকে বাড়িতে নেই। কোথায় গিয়েছে নদীকে জানায়ওনি, শুধু বলেছে কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে। তীব্রকেও সাথে নেয়নি। তীব্র গিয়েছে তার এক বন্ধুর বাড়িতে, যার জন্য নদী আজ অনায়াসে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। নদীর রিকোয়েস্টে ঈশান আজকে গাড়িও আনেনি। সে নাকি রিকশায় বসে ঈশানের বাহু জড়িয়ে ধরে পুরো শহর ভ্রমণ করবে। নদীর সাথে রিলেশনে যাওয়ার পর থেকে ঈশান নদীর সমস্ত আবদারই হাসি মুখে পূরণ করছে। নদীর আবদারগুলো খুব ছোট ছোট, ওর মতো কিউট। শ্রাবণের এক সুন্দর বিকেল, আকাশে উড়ে বেড়াচ্ছে পেঁচা তুলার মতন সাদা মেঘ। চারপাশে বয়ে চলেছে মৃদু বাতাস স্বাদ। পরনে সাদা পাঞ্জাবি আর কাঁধে গিটার নিয়ে আনমনে হেঁটে চলেছে ঈশান। পাশেই নীল শাড়ি পরিহিত তার স্রোতসিনী, ঢেউ খেলানো লম্বা চুলগুলো খোলা। মৃদু হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে আঁকড়ে ধরল ঈশান তার স্রোতসিনীর কোমল হাতটি। সাথে সাথে ঝনঝনিয়ে শব্দ হলো নদীর হাতের নীল রঙা কাচের চড়িগুলোর। ঈশান মুগ্ধ চোখে আরেকবার তাকালো তার স্রোতসিনীর দিকে। কি নয়নভিরাম কাজল কালো মায়াবী চোখ দুটো, যে চোখগুলোতে ভিড় করে মোহজগতের সকল মায়া। গোলাপি ঠোঁট দুটি যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় কোমল। পাশে থাকা নীল শাড়ি পরিহিত নারীটিকে অসম্ভব সুন্দর লাগছে আজ ঈশানের কাছে। ইচ্ছে করছে বুকের কোটরে লুকিয়ে ফেলতে। ঈশানের ভাবনার মাঝেই নদী বলল, আসুন ওই দিকটায় ঘাসের ওপর গিয়ে বসি, আপনি গান গাইবেন আর আমি শুনবো। ঈশান মাথা নাড়িয়ে এগিয়ে যায়। সবুজ ঘাসের উপর দুজন মুখোমুখি হয়ে আরাম করে বসে। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে হালকা ছোট ছোট বৃষ্টির কণা পড়তে শুরু করে। ঈশান দ্রুত উঠে যেতে নেয়, নদী থামিয়ে দেয়। উঠবেন না প্লিজ, আমার এমন হালকা বৃষ্টির ফোঁটা খুব পছন্দ। ঈশান আর ওঠে না। তার স্রোতসিনীর চোখে চোখ রেখে উজ্জ্বল হাসে। গিটারের টুংটাং শব্দ তুলে গান ধরে। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব, রোদে না দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব, শেষ বিকেলে ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। গান শেষে ঈশান জোরে এক হাঁচি দেয়। নদী হাসে, প্রাণ খুলে হাসে। খোলা আকাশের নিচে ছড়িয়ে পড়ে তার রিনিঝিনি হাসির শব্দ। জায়ানকে পড়াচ্ছে নদী। ঈশান আজকে বাড়িতেই। সচরাচর জায়ানকে পড়ানোর সময় ঈশান বাড়িতে থাকে না, আর নয়তো নিজের রুমে থাকে, কারণ একটাই, নদীর নিষেধ। ঈশান বাড়িতে থাকলে বা জায়ানকে পড়ানোর সময় তার ঘরে গেলে নাকি নদীর খুব অস্বস্তি হয়, ঠিকমতো পড়াতে পারে না। সেজন্য ঈশানকে আগেই এই শর্ত দিয়ে রেখেছে নদী। ঈশানও নদীর শর্ত মাথা পেতে মেনে নিয়েছে। কিন্তু আজ ঈশান একটা দরকারে জায়ানের ঘরে এসেছে। অনেকদিন ধরে সে তার বোন বৃষ্টিকে খেয়াল করছে, কেমন মনমরা হয়ে থাকে। তার সাথে হাসি খুশি কথা বলে না, দুষ্টমি করে না। বৃষ্টিকে অনেকবার জিজ্ঞেস করেছে ঈশান ওর কি হয়েছে, কিন্তু বৃষ্টি মুচকি হেসে উড়িয়ে দিয়েছে, তার নাকি কিছুই হয়নি। বৃষ্টি যে মিথ্যে বলছে এটা ঈশান খুব ভালো করেই বুঝেছে। তাই আজ জায়ানের ঘরে উপস্থিত হয়েছে নদীকে বৃষ্টির হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করবে বলে। নদী বৃষ্টির বেস্ট ফ্রেন্ড, ও নিশ্চয়ই জানবে বৃষ্টির কি হয়েছে।